হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুস্মিতা। সবাইকে ওয়েলকাম করছি আমাদের মেডিকেল অ্যাডমিশন রিয়েলিটি চেক ক্লাসে। সো যেমনটা আমরা জানি, এবছর এইচএসসি পরীক্ষা হয় নাই, কিন্তু তাতে কি আমাদের অ্যাডমিশন তো আছে, রাইট? আর অ্যাডমিশনের মধ্যে সবার আগে হয় মেডিকেল অ্যাডমিশন। সো যারা ডাক্তার হতে চাও, মেডিকেলে পরীক্ষা দিতে চাও, তাদের কিন্তু অবশ্যই জানা উচিত যে মেডিকেলের প্রিপারেশনটা নিতে হয় কিভাবে। আর যেমনটা আমরা সবাই জানি যে প্রিপারেশনের সবার আগে আসে কি বলতো? ক্লাস। সো আমরা আগামী যে কয় মাস বাকি আছে, আমরা ধারণা করে নিচ্ছি যে আমাদের পরীক্ষাটা জানুয়ারি মাসের দিকে হবে। তো এই যে এখন সেপ্টেম্বর মাস এবং জানুয়ারি মাসে তোমার পরীক্ষা, এই পুরাটা টাইমে, এই 3-4 মাস সময় তুমি কিভাবে পড়বা, তোমার পড়ার অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত, আমরা মেইন বই ভিত্তিক প্রিপারেশনটা কিভাবে নিব, সেটা দেখানোর জন্য কিন্তু 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স থেকে আয়োজন করা হয়েছে মেডিকেল অ্যাডমিশন রিয়েলিটি চেক ক্লাসেস। ওকে। সো গতকালকে কিন্তু আমাদেরকে আমরা মোটামুটি জুওলজি সম্পর্কে ডাক্তার তৌফিক বেগম ভাইয়ের কাছ থেকে মোটামুটি জেনে গেছি। আজকে তোমরা আমার কাছ থেকে শিখবা যে বোটানি কিভাবে পড়বা। ওকে। সো বোটানির ক্ষেত্রে আমরা কিন্তু ফলো করব আবুল হাসান স্যারের বই। আমি জানি এই বইটা তোমরা অনেকেই চিনো, অনেকের কাছে আছে, তো এই বইটা আমরা ফলো করব, কোনো অসুবিধা নাই। তবে তার আগে চলো একটু জেনে নেই যে তোমরা মোটামুটি আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে জানাও। ওকে। আর অবশ্যই কে কোথা থেকে জয়েন করেছো সেটাও একটু জানিয়ে দাও, এটাও অনেক বেশি জরুরি। অলরাইট, ঠিক আছে। সো মেডিকেল অ্যাডমিশন কে কে দিতে চাও, কে কে ডাক্তার হতে চাও, এটাও জানতে হবে। বিকজ আমাদের যদি লক্ষ্য না ঠিক থাকে, আমরা কিন্তু সেই অনুযায়ী ঠিকমতো সেটাকে কি বলবো, ক্র্যাক করতে পারবো না, রাইট? তো এটাও আমাকে জানাতে পারো। মানে ইউ ক্যান লেট মি নো এনিথিং, যে তুমি আসলে মেডিকেলে পড়তে চাও কিনা, কোন মেডিকেলে পড়তে চাও। সো এইগুলা সবই কিন্তু জানিয়ে দাও। ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানো, আমরা দ্রুতই শুরু করে দিব ক্লাসটা। ওকে। আমাদের কাছে কি সবার হাসান স্যারের বইটা আছে? আবুল হাসান স্যারের বই, আমরা এই বইটা দেখেই পড়বো। চেষ্টা করবা, চেষ্টা করবা না, অবশ্যই ক্লাসে আজকে নোট রাখবা, নোট করবা, এবং ক্লাস শেষে সেটা কিন্তু তোমরা আমাকে দেখাতে পারো। কিভাবে দেখাবা ক্লাসের শেষে বলে দিব। সো যারা এই মেডিকেল অ্যাডমিশনে বোটানি কিভাবে পড়তে চাও, মানে পড়তে হয় এটা জানতে চাও, আজকের ক্লাসে কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে হবে। ওকে। অলরাইট। লিয়ামনি ইসলাম জানিয়েছো, জি আপু সব ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। সাইমা কুমিল্লা থেকে জয়েন করেছো। ওকে। পটুয়াখালী থেকে জয়েন করেছো, বাহ, খুব ভালো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই, হ্যাঁ? অলরাইট। ঠিক আছে, বোটানি হলো মেডিকেল অ্যাডমিশন যারা দেয় বা মোটামুটি এইচএসসি যে যারা বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান জিনিসটা পড়ে, তাদের কাছে একটা, মানে কি বলবো, একটা বিভীষিকার নাম। কেন? কারণ বোটানি সাবজেক্টটা অনেক বোরিং। বিশ্বাস করবে কিনা জানি না, আমি যখন বোটানি পড়ছিলাম আমারও কিন্তু অনেক বেশি বোরিং লাগতো। কিন্তু কিছু করার নাই, এখান থেকে মেডিকেল অ্যাডমিশনে বায়োলজিতে যে 30 মার্ক থাকে, আগে দেখা যেত কি যে জুওলজিতে তোমার মেজরিটি সংখ্যক প্রশ্ন আসতো, যেমন 18টা জুওলজিতে আসলে বোটানিতে 12টা আসতো। এখন দেখা যাচ্ছে জিনিসটা আবার সংখ্যাটা উল্টায় যাচ্ছে। তো আমরা ধরেই নিতে পারি যে প্রতি বছর মিনিমাম 13 থেকে 14টার বেশি প্রশ্ন বোটানি থেকে আসে। সো একটু অবহেলা করা যাবে না। ওকে। আর আজকের ক্লাসটা তুমি যদি একটু মনোযোগ দিয়ে করো, মনোযোগ দিয়ে ক্লাস করার অনলাইনে একটাই উপায়, সেটা হলো ক্লাস টাইমে নোট করা। ওকে, অন্য কিছু স্ক্রল না করে ক্লাসে নোট করা। সো এটা যদি করতে পারো, তাহলে কিন্তু বোটানি সম্পর্কে তোমার খুব একটা ক্লিয়ার ধারণা চলে আসবে, তুমি নিজেই পড়তে পারবে। তাহলে আমরা শুরু করে দিই, হ্যাঁ? আগে আমরা একটু বলতে চাই যে আমাদের এই যে ওভারঅল মানে মেডিকেল অ্যাডমিশনে পড়ার অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, সো যেটা বললাম সেটার জন্যই কিন্তু আমাদের এই ক্লাসগুলোর আয়োজন করা। গতকালকে কিন্তু জুওলজি ক্লাস হয়েছে, আজকে দেখো আমরা বোটানি ক্লাস করতেছি, আগামীকালকে কেমিস্ট্রি ক্লাস হবে এবং তারপর দিন ফিজিক্স ক্লাস হবে। সো এই 4টা ক্লাসের মাধ্যমে 4টা সাবজেক্টের ওভারঅল কনসেপ্ট কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। সো অনেকে এটা জানো, অনেকে এটা জানো না। যারা জানো তারা আমাকে কোঅপারেট করবা, জানাই দিবা যে আমি আসলে কি নিয়ে কথা বলতেছি, আমি যখন প্রশ্ন করবো অবশ্যই উত্তর দিবা। আর যারা জানো না, নো টেনশন, আমরা এখন এটা জেনে নিই। সো মেডিকেল অ্যাডমিশনে তোমরা জানো আমাদেরকে মেইন বই পড়তে হয়, রাইট? অলওয়েজ মেইন বই পড়তে হয়। সো মেইন বই কি কি পড়তে হয় এটাও তোমরা অনেকে জানো, না জানলে কোনো সমস্যা নেই, আমি বলে দিব। বাট কিভাবে পড়তে হয় এটা নিয়ে কেউ কথা বলে না। আমরা কোচিং এ ভর্তি হই, কোর্স শুরু করে আমরা পড়া শুরু করে দেই, বাট কিভাবে পড়তে হয় এটাই জানি না। সো সেটাই আমরা আজকে দেখবো। যে কোনো চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে আমরা 7 স্টেপ মেথডটা আগে ফলো করব। সেটা কি? সেটা হলো আমরা সবার আগে প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করব। মেডিকেল ভর্তি পরীক্ষায় একই টপিক থেকে, একই চ্যাপ্টারে, একই জায়গা থেকে ইভেন ওই প্রশ্নটাও বারবার বারবার দেওয়া হয়। সো অবভিয়াসলি ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন ব্যাংক ফার্স্ট। ওকে, যেটা আমরা ক্লাসেই করব। এরপরে আমাদের ওই চ্যাপ্টারটা ওভারঅল দ্রুত রিডিং দিতে হবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে শুধুমাত্র দাগানো বই পড়লেই এনাফ কিনা।
ওকে, তো দাগানো বই পড়লে তখনই না যখন তুমি পুরো চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা নিচ্ছ এবং দাগানো যে লাইনগুলো আছে সেগুলো মুখস্থ করতেছো। ওকে, তো সেটাও আমরা আজকে করে ফেলবো। এরপরে আমরা ওই চ্যাপ্টারে যত গুরুত্বপূর্ণ লাইন আছে সেগুলো আমরা সুন্দর মতো মুখস্থ করব এবং যা কিছু পড়লাম সেটা আমরা অ্যাক্টিভ রিকল করব। দেখো, খেয়াল করে দেখো, তুমি এই 7টার মধ্যে মাত্র একটা জিনিস করো, গুরুত্বপূর্ণ লাইন তুমি মুখস্থ করো, বাট এখানে আরো 6টা জিনিস আছে, রাইট? সো অ্যাক্টিভ রিকল কি, এটাও আমরা আজকে ক্লাসে ইমপ্লিমেন্ট করব। এরপর আমরা প্র্যাকটিস বুকের কোশ্চেন প্র্যাকটিস করব। তুমি যতক্ষণ না পর্যন্ত কোশ্চেন প্র্যাকটিস করতেছো, ইউ আর নট রেডি ফর দ্যাট চ্যাপ্টার। ওকে, সো অবশ্যই প্র্যাকটিস বুকের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা কি করব, আমরা এক্সাম দিব, সেটা কোচিং এক্সাম হইতে পারে, কোর্সে এক্সাম হইতে পারে, আমি নিজে বাসায় এক্সাম দিতে হই, এরকমও হইতে পারে। সো এই সবগুলা থেকে যা যা আমরা ভুল করতেছি, কেন ভুল করতেছি, সেগুলো আমরা অ্যানালাইসিস করব এবং সেই অনুসারে আমার ল্যাকিংস গুলোকে সলভ করব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যা আমি আজকে পড়তেছি সেটা 7 দিন পর আবার রিভিশন করব, 15 দিন পর আবার রিভিশন করব, 30 দিন পর আবার রিভিশন করব। এই পুরো 4 মাসের জার্নিতে লাস্ট স্টেপটা যারা যারা করবা না তারা কিন্তু কিচ্ছু মনে রাখতে পারবে না। আজকে যা পড়বা আগামীকালকে মনে থাকবে, but তারপর কিন্তু আর মনে থাকবে না। ওকে, সো এই 7 স্টেপ নিয়ে আমি জানি তোমরা অলরেডি অনেকেই জানো, যাতে তোমাদের এটা মনে গেঁথে যায় এই জন্য কিন্তু বারবার বলা। ওকে, সো চলো আমরা আজকে পড়াশোনা শুরু করি। আমরা কি রেডি? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও আমরা আজকে পড়াশোনা করার জন্য রেডি কিনা। ওকে, আশা করি আমরা সবাই রেডি, রাইট? ওকে, মার্জিয়া লিখেছো আপনার সাথে ফার্স্ট ক্লাস। অর্পিতা লিখেছো মেডিকেলে পড়তে চাই, ডিএমসি তে পড়তে চাই। ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আজকে আমরা বোটানির একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়বো, যেটা আসলে কাইন্ড অফ জুলজি, কাইন্ড অফ বোটানি, কিন্তু এটা আসলে বোটানিরই চ্যাপ্টার। সেটা কি? সেটা হলো অণুজীব। অণুজীব কথাটা শুনলে আমাদের মাথায় প্রথমে কি আসে? অণুজীব মানে জিনিসটাতে জীবও আছে, আবার কেমন, এটা বোটানির মধ্যে পড়তেছি, সো অণু আছে এখানে, তো ওভারঅল কথাটার মানে কি এটা আমাদেরকে জানতে হবে। দেখো, এই শব্দটা তুমি যদি একটু জাস্ট ভেঙে নাও তাহলেই বুঝবা, হ্যাঁ, যে এখানে কি বলতে চাচ্ছে। তোমার এটাই ইম্পর্টেন্ট, বুঝতে হবে যে কি বলতে যাচ্ছে কোনো চ্যাপ্টারে, তাহলেই না তুমি জানতে পারবা। সো এই চ্যাপ্টারে যেটা বলতেছে সেটা হলো যে অণুজীব এমন এমন জীব, হ্যাঁ, এমন এমন স্ট্রাকচার যেটা নাকি খুবই ক্ষুদ্র, অণুর মতন। তার মানে কি, যেটা খালি চোখে দেখা যায় না, এটা মাইক্রোস্কোপ দিয়ে ভিজিবল অনলি। হ্যাঁ, সেটাই হলো আমাদের অণুজীব। আর বায়োলজিতে মনে রাখবা, এক একটা জিনিস নিয়ে এক একটা ব্রাঞ্চে আলোচনা করা হয়। ওকে, সো শৈবাল নিয়ে এক ব্রাঞ্চে আলোচনা করা হয়, ছত্রাক নিয়ে এক ব্রাঞ্চে আলোচনা করা হয়, সেরকম কিন্তু অণুজীব নিয়েও আলাদা ব্রাঞ্চ আছে বায়োলজিতে। সো বায়োলজির যে ব্রাঞ্চে অণুজীব নিয়ে আলোচনা করা হয়, অণুজীব বা মাইক্রোবস। ওকে, আমরা যখনই পড়বো আমরা অলওয়েজ ইংলিশ টার্মটা পড়বো, কারণ যখন কোশ্চেন করা হয় তখন কিন্তু ইংলিশ টার্ম দিয়েও কোশ্চেন আসে। বিকজ ডাক্তাররা যারা প্রশ্ন করে তারা কিন্তু এই যে মোটামুটি মেডিকেলে চান্স পাওয়ার পর বাংলাতে আর কিছু পড়ে না, সবকিছু কিন্তু ইংলিশে। হ্যাঁ, আমাকে একদিন একজন জিজ্ঞেস করছে যে আপু, সেই ছোটবেলা থেকে তো ক্লাস 12 পর্যন্ত বাংলায় পড়ে আসছি, তাহলে মেডিকেলের পড়াশোনা কেমনি ইংলিশ পড়বো? ইয়েস, এটাতে অনেক মেডিকেল স্টুডেন্ট স্ট্রাগল করতে হয়, এটা মানে কি বলে, ডিনাই করার কোনো সুযোগ নাই, বাট সবাই কেমন জানি পেরে যায়। হ্যাঁ, অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করতে হয়, বাট পেরে যায় সবাই আলটিমেটলি। সো ইয়েস, যেটা বলছিলাম, অণুজীবের ইংলিশ যেটা মাইক্রোব, সেখান থেকেই অণুজীব বায়োলজির যে শাখায় আলোচনা করা হয় সেই নামটা আসে, সেটা হলো অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি। সো মাইক্রোবস থেকে মাইক্রোবায়োলজি কথাটা চলে আসছে। এই ধরনের লাইন কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। দেখো, আজকের চ্যাপ্টারটা তুমি এই উদ্দেশ্যে পড়বা না যে এই চ্যাপ্টারটা থেকে মানে পড়লে আমার এই চ্যাপ্টারটা কতটুকু কাভার হয়, এই মেন্টালিটি নিয়ে আমরা পড়বো না। আমরা আজকে দেখবো বোটানি পড়তে হয় কিভাবে। ওকে, এইটাই আমরা দেখতেছি। সো তোমরা বোটানির যেখানেই দেখবা যে কোনো ব্রাঞ্চের নাম দেওয়া আছে, মনে রাখবা সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ইভেন ফিজিক্সেও আসে, বুঝতে পারছো, কেমিস্ট্রিতেও আসে। সো যেখানে এই ধরনের লাইন দেখবা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়ে ফেলতে হবে, কেমন? আচ্ছা, এখন এইটুকু আমি বলে ফেলছি অণুজীব এবং মানে অণুজীব তত্ত্ব নিয়ে বলে ফেলছি। এখন 7টা স্টেপের প্রথম স্টেপটা কি ছিল বলো তো, আমাকে একটু কমেন্টে জানাও তো, যে 7টা স্টেপের প্রথম স্টেপটা কি ছিল? রাইট, 7টা স্টেপের প্রথমটা ছিল কি? প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস। তো আমাকে তো আগে দেখতে হবে যে প্রশ্ন ব্যাংকে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসছে, না হলে তো আমি সবই পড়ে যাব। ইভেন কি হয় শুনো, যখন আমরা এই যে নতুন নতুন পড়া শুরু করি না, তখন আমাদের মানে এত আবেগ কাজ করে, আমরা কি করি যে এই অধ্যায়ের পাঠগুলো পড়ে শিক্ষার্থীরা যা যা শিখবে, পাঠ পরিকল্পনা, এগুলো মুখস্থ করা শুরু করি। তো এগুলো লাগবে না, তাহলে লাগবে কি, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, দেখতে হবে, রাইট? তো চলো একটু আমরা কোশ্চেন ব্যাংক দেখে নিই। কোশ্চেন ব্যাংকের জন্য
আমরা এখানে আমাদের যে মেডিটনিক প্র্যাকটিস বুক আছে সেইখানেই দেখবো, কারণ মেডিটনিক বইটা আসলে দেখতে এরকম, তোমরা জানো অনেকেই দেখছো, অনেকের কাছে এই বইটা ইভেন আসেও। সো মেডিটনিক এই প্র্যাকটিস বুকের শুরুতেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন দেওয়া, মেডিকেল এবং ডেন্টালে কোন কোন প্রশ্ন আসে সেই চ্যাপ্টার থেকে, সেটাই আমরা আজকে দেখবো। রেডি? একটু খাতা কলম নিয়ে বসছি সবাই, আমরা আজকে নোট করে ফেলবো যা যা পড়বো। তো অনুজীব থেকে পার্টিকুলারলি আমরা যেটা আজকে ভাইরাস টপিকটা দেখবো, মানে এই টপিকটা দিয়ে আমি তোমাদের বোঝাবো যে ওভারঅল পড়াইতে হয়, পড়তে হয় কিভাবে। সো সেই জিনিসটা আমরা একটু দেখে ফেলি। তো দেখো, বিগত বছর এটা হলো আমাদের মেরিটনিক এভাবে দেওয়া যে বিগত বছরের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়, তোমরা দেখতে পাচ্ছ আই গেস, রাইট? সো এখান থেকে দেখো 23-24 সালে কিন্তু কয়টা প্রশ্ন আসছে, মোটামুটি তোমার 5টা প্রশ্ন 23-24 সালে শুধুমাত্র এই অনুজীব চ্যাপ্টার থেকেই চলে আসছে। বুঝতে পারতেছো? তাইলে তোমরা যে আরেকটা আমাকে প্রশ্ন করো যে আপু আমি এক কাজ করি, এতগুলা তো চ্যাপ্টার, শর্টের বাইরে এতগুলো আছে, আবার আমি পড়িও নাই শর্ট সিলেবাসে সবকিছু, আমি এক কাজ করি আমি এই চ্যাপ্টার বাদ দিয়ে যাই, এক চ্যাপ্টার থেকে তো একটাই প্রশ্ন আসবে, বাদ দিলে কি আর এমন হবে? রাইট, এটাই মানে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যাবা ওই চ্যাপ্টারটা বাদ দিয়ে, তারপর পরীক্ষার হলে অবাক করে দিয়ে তোমাকে ওই চ্যাপ্টার থেকে এরকম 5টা কোয়েশ্চেন দেওয়া হবে, তখন তোমার কেমন লাগবে? তোমার কনফিডেন্স তো ওখানেই ভেঙে যাবে যে আমি তো এই চ্যাপ্টার পড়েই নাই, তাহলে 5টা কোশ্চেন চলে আসে। দ্যাটস ওয়াই মেডিকেল অ্যাডমিশনে তুমি যখন যে কোনো চ্যাপ্টার পড়বা, মনে রাখবা আমরা এই সাহসটা করব না, আমরা কোনো চ্যাপ্টার বাদ দিয়ে যাব না। আমি ওই চ্যাপ্টারে আমার যদি খুব কঠিন লাগে ওই চ্যাপ্টারে অনলি ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি পড়বো, কিন্তু আমি কখনোই একটা চ্যাপ্টার পুরো স্কিপ করে যাব না। বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে এবার আমরা দেখি 23-24 পার্টিকুলারলি কি প্রশ্ন আসছিল। দেখো, এখানে তোমরা 2 নম্বর প্রশ্নটা, প্রথমটা হলো ব্যাকটেরিয়ার নিয়ে প্রশ্ন, আমি 2 নম্বর প্রশ্নটা নিয়ে একটু কথা বলি। ডেঙ্গু ভাইরাস বিষয়ে কোনটি সঠিক? ওকে, সো ডেঙ্গু ভাইরাস নিয়ে কথা আসছে, তার মানে কি ভাইরাস অংশ থেকে প্রশ্ন আসছে, পার্টিকুলারলি ডেঙ্গু ভাইরাস থেকে প্রশ্ন আসছে, রাইট? সো এই যে ডেঙ্গু ভাইরাসের তোমার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, মেডিকেলে এরকম প্রশ্ন অনেক করা হয়, মানে জ্ঞানমূলক তো থাকেই, যে কোনটা কি কোনটা কি। এই যে ধরো 11 নম্বর প্রশ্নটা দেখো, সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কি বলে, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। কিন্তু এই যে এই ধরনের প্রশ্ন অনেক আসে, এবং যখন এই ধরনের প্রশ্ন আসে তখনই স্টুডেন্টরা দেখা যায় যে কনফিউজড হয়ে যায়, এবং তখনই কিন্তু ভুল করে ফেলে। আরেকটা ছোট্ট ইনফরমেশন দেয়, আমার আসলে মানে এক ক্লাসে আমার অনেক কিছু বলতে মন চাচ্ছে, কিন্তু আমি তো বলতে পারবো না এটা, মানে তোমার অবশ্যই কি বলে আমাদের জার্নির সাথে ইনক্লুড হইতে হবে যে কোনো ভাবে, রাইট? ভিডিও দেখে বলো, আমাদের গ্রুপে থেকে বলো, বাট মানে ভ্যালু গুলা নিতে পারলে তুমি নিজেই প্রিপারেশন নিতে পারবে, কোনো সমস্যা নেই। কথা হইলো যে মেডিকেলে যখনই সহজ প্রশ্ন আসে তখন কিন্তু মানে মানুষের কি হয়, ভুল করার টেন্ডেন্সি বেড়ে যায়। কেন? কারণ সহজ জিনিস সে পড়ছে কোনো না কোনো সময়, রাইট? সে তো বইয়ের এই লাইনটা পড়ছে, কিন্তু পরীক্ষা হলে যায় যেহেতু সে এনাফ রিভিশন দেয় না, প্র্যাকটিস করে না, এই কোশ্চেনটা সে ভুল করে আসবে। এবং যখনই কেউ ভুল করবে, তোমরা তো জানো প্রত্যেকটা নেগেটিভ মার্কিং এর জন্য কত, মানে একটা প্রশ্ন ভুল করলে 0.25 করে কাটা যাবে। এই কোশ্চেনটা ভুল করবে 0.25 কিন্তু কাটা চলে যাবে, মানে 1 নাম্বার তো গেলই, এক তো পাবাই না। আর তার উপর থেকে ভুল কেন করছো সেইটার তোমার হিসেবে পানিশমেন্ট হিসেবে 0.25 কেটে নিবে। সো তুমি যখন জানা জিনিস ভুল করবা তখনই কিন্তু তোমার মেডিকেলে চান্স হবে না। বুঝতে পারছি? এই ছোটখাটো জিনিসগুলা মাথায় রেখে আমরা যদি পড়তে পারি, তাহলে দেখবা আমাদের মানে একদম প্রথম অ্যাটেম্পটেই আমরা কিন্তু সুন্দর মতো টপ মেডিকেলে চান্স পেতে পারবো। ওকে, আচ্ছা। তো ডেঙ্গু ভাইরাস নিয়ে আমার প্রশ্ন আসলো, সঠিক সঠিক নয়, বাকিগুলা ব্যাকটেরিয়া ম্যালেরিয়া থেকে আসছে। পরের প্রশ্নটা দেখি। দেখো, আমাদের প্রশ্ন ব্যাংকে এরকম টপিক টপিক করে দেওয়া আছে, মানে মেরিটনিকে প্রথম যে অংশ সেখানে এরকম টপিক করে দেওয়া আছে যে ভাইরাস ও ভাইরাসের গঠন থেকে কি ধরনের প্রশ্ন আসছে। ওকে, সো দেখো কি প্রশ্ন আসে, নিচের কোনটির বহিস্থ আবরণ নাই? তার মানে আমরা একটা পেলাম ডেঙ্গু ভাইরাস থেকে প্রশ্ন আসলো, আরেকটা হলো ভাইরাসের গঠন নিয়ে প্রশ্ন আসছে, রাইট? এক্সাম্পল, বহিস্থ আবরণ, দেখো ভাইরাসের কতগুলি নাম আছে, হিউম্যান ইনফ্লুয়েঞ্জা, ইমিউনোডেফিসিয়েন্সি, ইনফ্লুয়েঞ্জা, টোবাকো মোজাইক, হার্পিস। সো এক্সাম্পল থেকে প্রশ্ন আসে। তোমরা তো নিশ্চয়ই এটাও জানো, যারা আমার ভিডিও মোটামুটি দেখো তারা কিন্তু জানো যে যেখানেই এক্সাম্পল দেখবা সেখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, রাইট? তো এখান থেকে প্রশ্ন আসে। দেখো আরেকটা প্রশ্ন, নিচের কোনটি ডিএনএ ভাইরাস? এগেইন তোমার ডিএনএ ভাইরাস, ভাইরাস থেকেই তো প্রশ্ন আসতেছে, কিন্তু দেখো এক্সাম্পল ডেঙ্গু, চিকুনগুনিয়া, টোবাকো মোজাইক, হেপাটাইটিস, তাহলে এখান থেকে প্রশ্ন চলে আসলো। তারপরে দেখো আবার ভাইরাসের এক্সাম্পল, ঘনক্ষেত্রাকার ভাইরাস কোনটা? মানে কি, মানে হলো ভাইরাসের এক্সাম্পল অনেক ইম্পর্টেন্ট। এই টপিকটা তোমাদের বইয়ে ভাইরাসের প্রকারভেদ এখানে আছে, আমরা আজকে পড়বো, কোনো টেনশন নেই। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন আসি। ভাইরাসের গঠনে কোন জোড়াটি সঠিক? এগেইন গঠন, তার মানে ভাইরাসের গঠন প্রকৃতি অনেক বেশি ইম্পর্টেন্ট, ভাইরাসটা কিভাবে ফর্ম হয়েছে এবং কোন ধরনের ভাইরাস, মানে কোন এক্সাম্পলের মধ্যে পড়ে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা, এরপরে আসি আরেকটা প্রশ্ন, ভাইরাসের পরজীবিতা, সংক্রমণ ক্ষমতা
হীন ভাইরাসকে কি বলে? এগেইন এটা কাইন্ড অফ তোমরা দেখবে ওই ভাইরাসের গঠন যখন আমরা পড়বো ওর মধ্যেই পেয়ে যাবো। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব আরেকটা ইম্পর্টেন্ট টপিক, বিকজ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, দেখো ভাইরাসের উপকারিতা থেকে প্রশ্ন আসছে, কোন রোগ হয়? তাহলে তো এটার উপকারিতার মধ্যে পড়ে না, রাইট? এটা অপকারিতার মধ্যে চলে যায়। ভাইরাস জনিত জ্বর, হ্যাঁ, সংক্রামক ডায়রিয়া জনিত অণুজীব, মানে এগেইন এগুলা ম্যাক্সিমাম জিনিস না এক্সাম্পল থেকেই কাভার হয়ে যাবে। ওকে, সো আমরা এগুলো আজকে খুব সুন্দর করে পড়ে ফেলবো। কেমন গেল? ভাইরাস ঘটিত রোগ আলাদা করে দেওয়া আছে, মানুষে কোনগুলা রোগ হয়, উদ্ভিদে কোনগুলা রোগ হয়, সেগুলাও কিন্তু এখানে দেওয়া, ওগুলো আমরা সুন্দর করে আজকে পড়ে ফেলবো। ওকে, তাহলে আমরা মোটামুটি ধারণা পেয়ে গেলাম যে অণুজীব চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, রাইট? আমরা ক্লিয়ার এতটুকু? ওকে, আমরা ক্লিয়ার আশা করি। ঠিক আছে, হ্যাঁ, অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা, বুঝছো তো? ক্লাস শেষ পর্যন্ত দেখলেই তোমার উপকার হবে, তোমার উপকার হবে বলেই তো তুমি ক্লাস দেখবা, রাইট? ঠিক আছে, তাহলে এখন আমরা বইয়ে চলে যাই, আসো আমরা একটু পড়াশোনা শুরু করি। তাহলে আমি তোমাদেরকে কি বললাম, যে আমাদের আজকে পড়াশোনা হলো অণুজীব নিয়ে। অণুজীব মানে হলো যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, এবং খালি চোখে যাদের দেখতে পাই না তাদেরকেই যদি অণুজীব বা মাইক্রোবস বলে। তাই বায়োলজির যে শাখায় এই মাইক্রোবস নিয়ে আলোচনা করা হয় সেটাকেই বলা হচ্ছে মাইক্রোবায়োলজি। জেনে কাইন্ড অফ এভাবে বলা যায়, তোমরা জেনে অবাক হবা যে মেডিকেলে তুমি যখন মোটামুটি ফোর্থ ইয়ারে উঠে যাবে তখন তোমার মাইক্রোবায়োলজি নামে আলাদা একটা চ্যাপ্টারই পড়তে হবে। তো ধরে নাও তুমি আজকে মেডিকেলের ক্লাসরুমে আছো, তুমি তোমার স্বপ্নের মেডিকেলে তুমি চান্স পেয়ে গেছো, এবং তারপরে কিন্তু তুমি কি করতেছো, মেডিকেলে বসে ক্লাস করতেছো। বুঝছি, আজকে আমরা পড়বো কম, পড়ার সিস্টেম বুঝবো বেশি। ওকে, গেল। আচ্ছা, এখান থেকে আমাদের দুইটা লাইন দেখো অলরেডি পড়া হয়ে গেছে, আহামরি কোনো কঠিন লাইন না, এটা তোমরা এমনি পারবা। পরের লাইনগুলো একটু দেখি, যে এই অণুজীবের মধ্যে কি কি ইনক্লুডেড। হ্যাঁ, ব্যাকটেরিয়া একটা, মাইকোপ্লাজমা একটা, অ্যাক্টিনোমাইসিটিস একটা, আমরা যেটা পড়তেছি ভাইরাস একটা, আমরা এই চ্যাপ্টারে আরো কি পাই, ম্যালেরিয়া, সেগুলোও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। ওকে, তাহলে এখান থেকে আমরা এই যে দেখো কি বাদ দিবা, এটাই তোমরা বুঝো না। তুমি যেখানে এই লাইন পড়ো, মাধ্যমিক শ্রেণীতে তোমরা ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া সম্বন্ধে পড়ছো, এখান থেকে তো মেডিকেলের কোশ্চেন আসবে না, তাহলে এই লাইনটা বাদ দাও। আর যদি কিছুই না বুঝে, তাহলে আমাদের দাগানো বই আছে, যে হলুদ লাইন, হলুদ কালি দিয়ে হাইলাইট করা যেগুলো, সেগুলো হলো মেডিকেলে আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে আসতে পারে তোমার প্রশ্ন। আর যেগুলো এরকম লাল কালি দিয়ে দাগানো, সেটা কিন্তু তুমি বুঝবা যে মেডিকেলের প্রশ্ন চলে আসছে অলরেডি একবার। ঠিক আছে, এই পিডিএফটা পাইছো কারা? যারা অলরেডি আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপ, মেডিকেল অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপ, বা মেডিকেল প্লাস বা অ্যাডমিশন এক্স হেল্পলাইন যে গ্রুপগুলো আছে এগুলোতে জয়েন করা, তারা কিন্তু এই পিডিএফ গুলো পেয়ে গেছো। ওকে, সো নো ওয়ারিজ, আমরা একটু দেখতে থাকি কিভাবে পড়তে হয়। আমরা দেখতে পাচ্ছি ঠিক মতো স্ক্রিন? ওকে, ঠিক আছে। এরপর এখানে অনেকগুলো কথাবার্তা বলা আছে। ওভারঅল আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আমি কি দেখছি, মেডিকেলের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে ভাইরাসের গঠন জানতে হবে। তো এইখানে তোমাদেরকে একটা ট্রিক্স বলি এটা পড়ার। এখানে দেখাও, এখানে একটা লাইন আছে, এটা একটু দেখো। এখানে যে লাইনটা আছে বিশাল বড় একটা লাইন, এই লাইনটা কিসের সামারি জানো? এই লাইনটা হলে এইখানে যত বড় একটা প্যারা আছে এটার সামারি। তা আমরা কি এই প্যারা পড়বো নাকি লাইন পড়বো, মানে এই প্যারাটা, এই ছোট প্যারাটা পড়বো? উত্তর হলো আমরা দুইটাই পড়বো। কিভাবে? আমি যদি শুধু এটা পড়তে চাই আমি কিছু বুঝবো না, আর আমি যদি শুধু এটা পড়ি তাহলে কি হবে, আমি এই সামারিটা মনে রেখে এক্সাম হলে উত্তর করতে পারবো না। ওকে, তাহলে তো আমাদের উত্তরও করতে হবে, মনেও রাখতে হবে। তাইলে আমরা কি করব, আমরা জিনিসটা রিডিং দিব, রিডিং দেওয়ার পরে যেহেতু আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আমি এখানে এসে মনে রাখবো। সো বোটানি যেহেতু অনেক বোরিং চ্যাপ্টার, বোরিং সাবজেক্ট, এইটা মনে রাখতে হলে তোমাকে যেটা করতে হবে, তুমি পড়বা পুরো একটা প্যারা, পড়ে সেখান থেকে একটা সামারি করবা। বইয়ের সব ক্ষেত্রে তো এরকম সামারি দেওয়া থাকবে না, তুমি সামারি করে নিবা। বুঝতে পারছি? আমরা এরকম সামারি করে করে পড়বো, তাহলেই আমার বোটানি মনে থাকবে। কারণ আমি বোটানি মনে রাখতে যে আমি অনেক প্যারা খেতাম, মানে ইভেন কেমিস্ট্রিতে অত প্যারা খাই নাই, বোটানি পড়তে যাই যত প্যারা খাইছি। ঠিক আছে, ওকে। তো ভাইরাসের গঠন যেহেতু ইম্পর্টেন্ট, ভাইরাসকে কি বলে? ভাইরাসকে কোন কোন বিজ্ঞানী তোমার জীব বলতে চাই, কোন কোন বিজ্ঞানী জড়ও বলতে চাই। ঠিক আছে, কোন কোন বিজ্ঞানী আবার এটাও বলছে ভাইরাস আসলে জীবও না জড়ও না, এ ভাইরাস ইজ আ ভাইরাস। মানে কি সুন্দর কথা বলছে, কি যুগান্তকারী আবিষ্কার, চিন্তা করে দেখো কি একটা অবস্থা, তাই না? রাইট। সো ভাইরাস আসলে অনেক কনফিউজিং একটা জিনিস ছিল আবিষ্কারগুলোর আগ পর্যন্ত, যে আসলে মানে ভাইরাসের গঠনটাই এত কনফিউজিং, মানে কখনো কখনো সে জড়ের মতো আচরণ করতেছে, কখনো কখনো সে জীবের মতো আচরণ করতেছে, তাহলে ভাইরাসটা কি আসলে?
তো এগুলা নিয়ে অনেক সুন্দর সুন্দর কি বলে তাকে উপমা দেওয়া হয়েছে, সেগুলো আমরা করব। আপাতত আমরা যেটা মনে রাখবো সেটা হলো ভাইরাস যেহেতু আমরা খালি চোখে দেখতে পাই না, অবভিয়াসলি আমাদের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, কিন্তু এখানে আরেকটা ট্রিক্স আছে, এটা শুধুমাত্র আণুবীক্ষণিক না, এটা অতি আণুবীক্ষণিক, মানে এটা মাইক্রোস্কোপিক না, আলট্রা মাইক্রোস্কোপিক। ঠিক আছে, এই যে দেখো এই টার্মগুলো আমি কি আকাশ থেকে পাইছি? পাইনি, এগুলো তোমাদের বইয়ে লেখা আছে। আলট্রা মাইক্রোস্কোপিক, অতি আণুবীক্ষণিক, বোঝা গেছে? এখন তাহলে মাইক্রোস্কোপের নিচে আমি দেখবো, খুব পাওয়ারফুল মাইক্রোস্কোপ নিব, তারপর ভাইরাস দেখা ট্রাই করব। এইবার আমি কি দেখতে পাবো? সো ভাইরাস যখন আমরা দেখতে চাই তখন আমরা দেখবো ভাইরাস আসলে কিছুই না। ভাইরাসের কি বলে, ধরো এটা একটা ভাইরাস, ঠিক আছে, মানে এত বড়ও না, বাট আমি যেহেতু মাইক্রোস্কোপের নিচে দেখতেছি তাহলে এটাই মনে করো একটা ভাইরাস হবে। ঠিক আছে, এই একটা ভাইরাস, এটা হলো ভাইরাসের বহিস্থ আবরণী। আগে দেখে নাও, তারপরে তো বই পড়তেই পারবা, বই তো বুঝতেই পারবা, রাইট? বই তো বাংলায় লেখা আছে, সমস্যা নেই। তাহলে এটা হলো বহিস্থ আবরণ। এই বহিস্থ আবরণের নাম আছে আবার একটা ভাইরাসের, সেটা কি? সেটা হলো এনভেলপ। এনভেলপের মানে কি? এনভেলপ মানে খাম, রাইট? খাম মানে কোনো কিছুর আবরণী তো বোঝায়, মানে খামের ভিতর চিঠি থাকে, তাহলে মনে রাখবা যে ভাইরাসের এনভেলপের মধ্যে আসল ভাইরাসটা থাকে, এইভাবে মনে রাখলে কিন্তু হবে। তাহলে বহিস্থ আবরণীটির নাম কি? এনভেলপ। এর মধ্যে ভাইরাসের কি থাকে? ক্যাপসিড থাকে। ক্যাপসিড। ক্যাপসিড জিনিসটা কি? ক্যাপসিড জিনিসটা হলো এমন একটা স্ট্রাকচার, এমন একটা গঠন, যা ভাইরাসের মেইন যে উপাদান, নিউক্লিক অ্যাসিড আর আরএনএ দিয়ে গঠিত, আমি বলবো, মানে সেইটাকে প্রোটেক্ট করে ক্যাপসিড। ঠিক আছে, এখন ধরো এর মধ্যে আছে কেউ একজন, ধরো সেটা আরএনএ হইতে পারে, সেটা ধরো ডিএনএ হইতে পারে। আচ্ছা, আমাকে একটু কমেন্টে তোমরা জানাইতে পারবা যে ডিএনএ কয় সূত্রক হয় আর আরএনএ কয় সূত্রক হয়? এটা কি একটু জানাইতে পারবা? আচ্ছা, ফাবিয়ান শিকদার প্রশ্ন করেছো কোন রাইটারের বই থেকে পড়াচ্ছি? এটা হলো আবুল হাসান স্যারের বই থেকে পড়াচ্ছি। মেডিকেল অ্যাডমিশনে যে যাই বলুক, বোটানির জন্য আবুল হাসান স্যারের বই সত্য। কেমন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শ্রাবণী বলেছে জীব ও জড়ের সেতু বন্ধন। ঠিক আছে, হ্যাঁ আসলে। ওকে ওকে ওকে, আমি অনেক ইন্টারেস্টিং কমেন্ট দেখতে পাচ্ছি যেগুলো আমি পড়বো না। এগুলো পড়লে কি হয় ক্লাসে, মানে ইফ আই রিড ইট আউট লাউড, তাইলে ক্লাসে তোমারও মনোযোগ চলে যাবে, আমারও ওইদিকে মনোযোগ চলে যাবে, সো আমি তোমাদেরকে ভালো করে পড়াইতে পারবো না। সো আমি অলওয়েজ রিকোয়েস্ট করি সবাইকে যে যখন কোনো টিচার ক্লাস নেয় তখন আজে বাজে কমেন্ট বা একটু পড়ার বাইরের কমেন্ট আমরা কম করব, কারণ টিচার তার বেস্ট জিনিসটা দিয়ে পড়াইতে পারে না। ঠিক আছে, কারণ টিচারেরও মনোযোগ ধরে রাখতে হয়। ওকে, তাহলে আমাকে একটু বলো যেটা আমরা জানতে চাচ্ছি, আরএনএ আর ডিএনএ এর যে সূত্রক, সেটা কত? হ্যাঁ এক্স্যাক্টলি, শ্রাবণী বলেছো আরএনএ হলো এক সূত্রক আর ডিএনএ হলো দ্বিসূত্রক। বাকিরাও কি তাই বলছো? হ্যাঁ, সুমাইয়া বলেছো, মার্জিয়া বলেছো, শিরন বলেছো, ফারহানা ওয়াও, তোমরা তো অনেক পারো, আমি তো তোমাদের বয়সে এগুলো কিছুই পারতাম না। ওকে, আই ফিল টু ওল্ড এটা বলার সময়। আচ্ছা হ্যাঁ, রিফা বলেছো, শিমুল আক্তার আইডি থেকে বলেছো, ইয়ামিন বলেছো, ওয়াও, রাইট, থ্যাংক ইউ সো মাচ। যারা কমেন্ট করতেছো, তোমরা যারা কমেন্ট করতেছো তারা অলরেডি মানে তোমাদের অর্ধেক পড়া হয়ে যাচ্ছে এবং তোমরা এগুলো ভুলবে না কোনোদিন। সো অনলাইন ক্লাসে কিভাবে মনোযোগ ধরে রাখতে হয়, এই টপিকে আমি যখন ভিডিও বানিয়েছিলাম এই জিনিসগুলো আমি কাভার করছি, এবং স্টুডেন্টরা আসলেই যে কতটা স্ট্রাগল করে, ইভেন আমি অনলাইন ক্লাসের সময় দেখছি যে মানে মনোযোগী থাকে না। হ্যাঁ, তো এটা করার জন্য দুইটা উপায়, একটা টিচারের সাথে ইন্টারাকশন করা প্রচুর পরিমাণে, যে টিচার যা প্রশ্ন করে সেটার উত্তর দাও, আর একটা হলো নোট করা। ওকে, আচ্ছা, সো ধরে নিচ্ছি এখানে আমরা যেটা বললাম, একটা হলো আরএনএ আর একটা হলো ডিএনএ। তাইলে আমরা মনে রাখবো কি জানো, যাদের একটু মনে হয় কষ্ট হয় না মনে রাখতে, আমরা কিভাবে মনে রাখতে পারি? ডিএনএ মানে হলো ডাবল, ডি তে ডিএনএ, ডি তে ডাবল, ডি তে ডিএনএ, ডি তে ডাবল, মনে থাকবে? তাইলে ডিএনএ হলো ডাবল স্ট্র্যান্ড, মানে কি দ্বিসূত্র। হ্যাঁ, দুই, দ্বিসূত্র। আর তাহলে আরএনএ কি হবে? এক সূত্র। আশা করি আজকের পর থেকে তোমরা এটা আর ভুলবা না, রাইট? আশা করি আজকের পর থেকে এটাকেও ভুলবা না, পারবা তো সবাই? ওকে, তাহলে ধরে নিচ্ছি আমি এর মধ্যে একটা একটা ডিএনএ আছে অথবা একটা আরএনএ আছে, যে কোনো একটা, রিমেম্বার দুইটা কিন্তু একসাথে থাকতে পারে না, যে কোনো একটা আছে, ভালো কথা থাকছে। এই জিনিসটাকে যে প্রোটেক্ট করবে সেটাই হইলো তোমার ক্যাপসিড। ঠিক আছে, সেটাই হলো তোমার ক্যাপসিড। এই ক্যাপসিডের আবার কতগুলো ছোট 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 একক আছে, এগুলো বলা হয় ক্যাপসুমিয়ার, আমরা এগুলো পড়বো। তাহলে এই জিনিসটাকে আমি বলতেছি ক্যাপসিড, রাইট? ক্যাপসিড।
আর এই জিনিসটাকে আমি বলতেছি আমার নিউক্লিক অ্যাসিড, তাই তো, নিউক্লিক অ্যাসিড। সো ওভারঅল ভাইরাস দেখতে এরকমই, মানে সে যতই সাজুক, যতই মেকআপ করুক, যতই অন্যরকম সাজতে চেষ্টা করুক, আলটিমেটলি ওর রূপ এরকম। কারো কারো এনভেলপটা থাকে না, কারো কারো বহিস্থ আবরণটা থাকে না। আমরা বুঝছি ভাইরাসের স্ট্রাকচার, এখন কি তাইলে আমার আলাদা করে মুখস্থ করা দরকার আছে? আমি একটু বইয়ে চলে যাই। দেখো তো, আমার এখানে বলতেছে যে ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত একটা স্ট্রাকচার, রাইট? নিউক্লিক অ্যাসিড কোনটা? যেটা কেন্দ্রীয় অংশ, যেটা ডিএনএ। তোমরা বলো আমাকে, ডিএনএ বা কি ছিল? আরএনএ, রাইট? আরেকটা কি? প্রোটিন অংশ। তো প্রোটিন কোনটা মনে আছে, রাইট? প্রোটিন হলো ক্যাপসিড আবরণী যেটা, সেটা, ঠিক আছে? তাইলে এই দুইটা জিনিস ভাইরাস গঠনের সময় লাগবে, এবং এটা দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় বহুতবার প্রশ্ন আসে, মেডিকেল এবং ডেন্টালে, ঠিক আছে? এবং তোমরা যদি ভার্সিটিতেও অ্যাডমিশন দিতে চাও, বিভিন্ন যেখানে বায়োলজি আছে সেখানেও কিন্তু এই জিনিসগুলাই লাগবে। আমরা কি ওভারঅল পড়ার সিস্টেমটা বুঝতে পারতেছি? পড়াইতে আমি পারবো, কোনো সমস্যা নেই, তোমরা বহুত ফ্রি ক্লাসেস পাবা, অনেকের ফ্রি ক্লাস পাবা, কিন্তু পড়ার সিস্টেমটা তো বুঝতে হবে। আমরা কি এটা বুঝতে পারতেছি? আমরা কি এটা বুঝতে পারতেছি? একটু কমেন্টে জানাও তো। বোর্ড ক্লিয়ার না? আই গেস ক্লিয়ার, দেখা যাচ্ছে ঠিক মতো, হ্যাঁ? ওকে, রাইট। তোমাদের ইন্টারনেট কানেকশন যদি প্রবলেম হয় সেক্ষেত্রে একটু দেখাইতে পারে, বাট ঠিক আছে আই গেস। ওকে, ওকে, আমরা তাহলে কন্টিনিউ করি, রাইট? আবার একটু পরে বলবো আপু এত ধীরে ধীরে পড়াচ্ছেন কেন? ধীরে ধীরে পড়াচ্ছি কারণ ইটস নট দ্যাট টাইম যে তুমি এখন ক্লাসে আসবে আর এখনই রাইট না তুমি সব মুখস্থ করে ফেলবা। টাইম যে তুমি বুঝো কিভাবে পড়তে হয়, এই জন্যই আমরা রিয়েলিটি চেক ক্লাসগুলোর আয়োজন করছি। ওকে, ওকে, সবাই আমাকে জানাচ্ছ বুঝতে পারছো, বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা আগাই। ওকে, তাহলে একটা ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড কি? ডিএনএ বা আরএনএ। আর প্রোটিন কোনটা? ওই যে ক্যাপসিড রাখলাম ওইটার চারিপাশে ওটা। এখন আবার বলতেছে কি অদ্ভুত, এটা একটা অকোষীয়। আরে আজব ব্যাপার, আমি এই মাইক্রোস্কোপের নিচে দেখতে পাইলাম কিন্তু এটা কোনো কোষই না। কেন কোষ না, এটার একটা ব্যাখ্যা আছে, এটা মুখস্থ করার কিছু না, এটা পরীক্ষা আসে। এই যে অকোষীয় না, এই জায়গাটায় সরে অটা মুছে দেয় পরীক্ষার সময়, কোষীয় দিয়ে দেয়। এবং তোমরা এই স্বরে অজে নাই এটা খেয়ালই করো না, বুঝতে পারছো? এই জন্যই মানে মেডিকেল ভর্তি পরীক্ষার ওই 60 মিনিট, ওই 60 মিনিটে নার্ভ কন্ট্রোল রাখা খুবই খুবই টাফ, খুব টাফ। বুঝতে পারছো? শুধুমাত্র ভালো করে পড়লেই হবে না, তোমাকে ওই দিনটার জন্য প্রিপেয়ার্ড হইতে হবে ওভারঅল। সো এই অকোষীয় কথাটার মানে কি? একটা কোষ হইতে যা যা উপাদান লাগে, যা যা বৈশিষ্ট্য লাগে, সেগুলা ভাইরাসের নাই। বুঝতে পারছি? সেটা আমরা ডিটেলসে পড়বো, জীবীয় বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য যখন পড়বো তখন বুঝবো। তাহলে ভাইরাস হলো অকোষীয় অতি আণুবীক্ষণিক। আমাদের এই তিনটা লাইন, মানে তিনটা যে পার্টিকুলার আমাকে ফ্রেজ দেওয়া হয়েছে সেটা ক্লিয়ার, রাইট? এখন আমরা নেক্সট আগাই। দেখো, ভাইরাস হলো বাধ্যতামূলক পরজীবী। এই টার্মটা দিয়েও প্রশ্ন আসে, এটা খুবই ইন্টারেস্টিং। তো হোয়াট ইজ বাধ্যতামূলক পরজীবী? পরজীবী মানে কি বলো, তোমরা জানো পরজীবী মানে হলো যা কিছু অন্যের দেহে বাস করে এবং তার থেকে সুবিধা ভোগ করে, এটাই হইলো পরজীবী, আমরা পড়ছি, রাইট? সো পরজীবী তো পরজীবী, কথা হলো বাধ্যতামূলক, অব্লিগেট, হ্যাঁ, একদম বাধ্যতামূলক। মানে হলো ও যতক্ষণ ওর পোষক দেহের, মানে যে কোনো অন্য জীবের মধ্যে আছে ততক্ষণ সে অ্যাক্টিভ, যেই বাইরে চলে আসতেছে তখন সে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বুঝছি আমরা? যখনই সে পোষক দেহের মধ্যে আছে ততক্ষণ সে অ্যাক্টিভ, যখনই বাইরে চলে আসছে তখন সে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এটাই হলো তোমার অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভের তোমার পার্থক্য। এবং এই জিনিসটার কারণেই মোটামুটি ভাইরাসকে কি বলা হয়, যে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য জড় বৈশিষ্ট্যের মধ্যে একটা মেলবন্ধন বলা হয়, ঠিক আছে? অলরাইট, সো আমরা একটু যাই সামনের দিকে, যে এটা হলো বাধ্যতামূলক পরজীবী কেন? কারণ যতক্ষণ কোনো কোষের মধ্যে আছে ততক্ষণই সেই অ্যাক্টিভ, বাইরে সেই ইনঅ্যাক্টিভ। দেখো এই কথাটাই বলছে। তাহলে এতক্ষণ ধরে যে বলতেছি, এই প্যারাটা বলার কারণ আছে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। আমরা কি ক্লিয়ার? আমরা সামনে আগাবো, ঠিক আছে? আমরা সামনে আগাবো। ওকে, তাহলে একটু সামারি করি। ভাইরাস একটা স্ট্রাকচার যেটা নাকি কোনো কোষ না, কারণ এর মধ্যে কোষের বৈশিষ্ট্য নাই। তারপরে ভাইরাসের মধ্যে যে জিনিসগুলো আছে, বাইরে থাকে এনভেলপ, তারপর কি থাকে? একটা ক্যাপসিড থাকে, ক্যাপসিডের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে, আর ডিএনএ বা আরএনএ যে কোনো একটা। এবং এটা যতক্ষণ জীবদেহের মধ্যে আছে ততক্ষণই এটা কি? অ্যাক্টিভ। বাইরে চলে আসলেই এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ওকে, আমরা পারবো এটুকু। এর পরের পেজে কি আছে? এই পেজটা যারা অণুজীবের ভাইরাস পার্টটা পড়তে চাই অ্যাডমিশন অংশে, তাদের জন্য একটা
মানে কি বলে একটা নাইটমেয়ার টাইপ। কেন নাইটমেয়ার আপু, এখানে কি এমন আছে? রাইট, এখানে কি আছে দেখো, এখানে অনেক রকমের ভাইরাস আর অনেক রকমের বিজ্ঞানীর নাম দেওয়া। এবং মজার ব্যাপার কি, এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু আমরা যখনই পড়াই, যে কোনো টিচার দেখবা যখনই পড়াই তখন আমরা ধরে নিই যে এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা নোট করব। আজকে তোমাদের এই ক্লাসের যে নোটটা তোমরা সাবমিট করবা, সেই নোটটা কি থাকবে, সেই নোটটাই তোমরা লিখবা। দেখো এখানে আমি একটা লাইন বলে তারপরে আমি তোমাকে বলি। দেখো এখানে বলছে এডওয়ার্ড জেনার সর্বপ্রথম, বাই দ্য ওয়ে বটানিতে যত সাল লেখা আছে সব সাল স্কিপ করবা। বটানির জন্য কোনো সাল লাগবে না, কেমন, আমরা সাল পড়বো না। তাহলে এখানে বলছে এডওয়ার্ড জেনার কি বলছে, প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করে দিছে। ওকে, ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করে দিছে, আচ্ছা ভালো হয়েছে। দিমিত্রি আইভানোভাসকে এখানে আবার সে কি করছে, সে হলো ভাইরাসের কোনো নাম করতে পারেনি, ভাইরাসকে শনাক্ত করতে পারেনি, কিন্তু তাকে আমরা ভাইরাসের আবিষ্কারক হিসেবে বলি। মার্টিনাস বেইজিরিং কি করছে, সে হলো সর্বপ্রথম টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, সেটা শনাক্ত করছে। মানে টোবাকো মোজাইক যে রোগটা হয়, রাইট, তামাকে যে মোজাইক রোগ, সেটার জন্য ভাইরাস আবিষ্কার করছে। ওয়াল্টার রিড কি করছে, পিত জ্বর মানে ইয়েলো ফিভার, এটার ভাইরাস আবিষ্কার করছে। ভালো কথা, যে যা করছে করছে, তুমি কি করবা আজকে তোমার ক্লাস নোটে, এটা আমি দেখতে চাই, দেখি কে কে করো। এই পাশে লিখবা বিজ্ঞানী, আর এই পাশে লিখবা আবিষ্কার। কেমন, এই পাশে লিখবা বিজ্ঞানী, এই পাশে লিখবা আবিষ্কার। তো এই পাশে লিখবা স্ট্যানলি কি করছে, তোমার বেইজেরিং কি করছে, এই পাশে লিখবা সে আবিষ্কার, মানে তার নাম লিখবে এবং তার আবিষ্কার গুলা লিখবা। এখান থেকে মেডিকেলে কখনো প্রশ্ন আসে নাই, কিন্তু যদি আসে তুমি আর বই কখনো পড়বে না। ওয়ান্স তুমি ক্লাসের নোটটা সুন্দর করে প্রিপেয়ার করে ফেলছো, তুমি কিন্তু সেটা সুন্দর করে জাস্ট সামারিটা পড়লেই হবে। সো বোটানিতে ভালো করার একটা ট্রিক, সেটা হলো বই পড়ো, নিজের মতো সামারি করো, নোট করো। ওকে, এটা কিন্তু আমি দেখতে চাই যে কে কে তোমরা নোট সাবমিট করো। কেমন, আচ্ছা। এরপরে আমি একটু নিচে চলে আসি, যে আমরা একটু ইম্পর্টেন্স দিয়ে এই লাইনটা করব। হ্যাঁ, যে দুইজন বিজ্ঞানী তারা ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছে। অর্থাৎ এই যে ভাইরাসের যে আমরা পড়লাম না যে নিউক্লিক অ্যাসিড থাকে, এটা ক্যাপসিড আবরণী মানে প্রোটিন থাকে, সো এই জিনিসগুলা কে আবিষ্কার করছে, এই যে এফসি বার্ডেন এবং পিরি। সো এইটা তোমরা মনে রাখবা, এবং এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে বলে আমি মনে করি। ওকে, সো এত বছর ধরে পড়াচ্ছি, মোটামুটি 7 বছর হয়ে গেল পড়াচ্ছি, এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে। অনেক আবিষ্কার আছে, বাট ফাইনাল যে আবিষ্কারটা আমাদের হয়তো অনেক কাজে লাগছে, সেখান থেকে প্রশ্ন আসে। সাল পড়বা না, বারবার বলতেছি। ওকে, আমরা এই চ্যাপ্টারের শুরুতে পড়লাম কি বলতো, অণুজীব নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই মাইক্রোবায়োলজি, অণুজীব তত্ত্ব। তাহলে ভাইরাস নিয়ে যেখানে আলোচনা করা হয় নিশ্চয়ই তারও একটা নাম থাকবে। কেউ কি বলতে পারবা নামটা কি? তোমাদের সামনেই আছে, রাইট। ভাইরাস নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলে ভাইরোলজি। ভাইরাস নিয়ে আলোচনা করা হয় ভাইরোলজি। ওকে, ভাইরাস নিয়ে ভাইরোলজি বুঝছি আমরা। তাহলে এই যে ভাইরোলজি একটা বিজ্ঞান বলতে পারো, একটা স্টাডি, এটার একটা জনক আছে। সব কিছুরই আমরা দেখা যায় যে জনকের নাম পরীক্ষায় আসে, ব্যাকটেরিওলজির জনককে, মাইকোলজির জনককে, ভাইরোলজির জনককে। সো এখানেও কিন্তু আছে ভাইরোলজির জনককে স্ট্যানলি। ভাইরোলজির জনককে স্ট্যানলি, এটা স্টার দিয়ে রাখো, মনে রাখতে হবে। ওকে, আচ্ছা। তাহলে ভাইরাসের আবিষ্কার নিয়ে আমরা অনেক সময় পার করে ফেলছি, ভাইরাসের গঠন নিয়েও পার করছি, যাতে আমাদের সামনে পড়তে কম টাইম লাগে। বুঝছি, ঠিক আছে। এখন আসি, ভাইরাস বিভিন্ন ধরনের হইতে পারে, যদিও এটা অনেক ছোট, ছোটর মধ্যে অনেক ভ্যারিয়েশন, ঠিক আছে। সেটা 12 ন্যানোমিটারও হইতে পারে, আবার তোমার 300 ন্যানোমিটারও হইতে পারে। তো আমরা এই জিনিসগুলো এখান থেকে, যেখানে দাগানো লাইন আছে শুধু এটাই মনে রাখি আপাতত, সেটা হলো তোমার পোলিও ভাইরাসের 12 আছে, তোমার টোবাকো মোজাইক টিএমভি ভাইরাসের জন্য 300 ন্যানোমিটার আছে, কোনো সমস্যা নেই। আমাদেরকে মনে রাখতে হবে এই লাইনটা পার্টিকুলারলি। আপু এত কিছু আছে, তার মধ্যে এই লাইনটা কেন মনে রাখবো? তোমরাই বুঝবা কোন লাইন মনে রাখতে হবে। একটু খেয়াল করো, এখানে লাইনটা কি আছে, গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস সবচেয়ে ক্ষুদ্র। তাহলে যেখানেই তুমি দেখবা পড়তে পড়তে যে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, সর্বপ্রথম, হ্যাঁ সর্বকনিষ্ঠ টাইপ, মানে যেখানে একটু ডিস্টিংগুইশ করার মতন ইনফরমেশন পাবা, সেখান থেকে প্রশ্ন আসবে।
বুঝতে পারছি? তাহলে এত কিছুর মধ্যে কেন এই লাইনটা ইম্পর্টেন্ট তুমি দেখবা, তুমি অন্য জায়গায় দাগানো বই যদি দেখো তোমাকে এই লাইনটা মানে এই প্যারাটা পুরো দাগায় দিবে, কিন্তু তোমার পুরোটা লাগবে না। কেন? কারণ এখানে যদি কেউ প্রশ্ন দিতে চায়, খুব সুন্দর একটা লাইন দেওয়া আছে, সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস কোনটা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস হলো সবচেয়ে ক্ষুদ্র। পারবো আমরা। আমরা বুঝতে পারতেছি কি ধরনের প্রশ্ন আসে মেডিকেলের জন্য। হ্যাঁ, ওকে, ঠিক আছে। অনলাইন ক্লাস নেওয়ার সময় সবার একটা কমন কমপ্লেইন আমরা দেখি যে টিচার যখন প্রশ্ন করে সাথে সাথে কেউ এক গ্রুপ উত্তর দেয়, আর উত্তর দিতে আরেক গ্রুপের অনেক লেট হয়। সো এখানে তোমার আসলে কিছু করার নাই, তোমার ব্রেনের বাফারিং এর জন্য এটা লেট হয় না, এটা নেটের বাফারিং এর জন্য লেট হয়। ঠিক আছে, যাদের নেট কানেকশন সুপার স্টেবল তারা কিন্তু টিচার কি বলে কোশ্চেন করার সাথে সাথে তুমি উত্তর দিয়ে দিতে পারো। এনিওয়েজ, সো নেট যাতে বাফার না করে সেটাও দেখতে হবে, এবং পরীক্ষার হলে যাতে ব্রেন বাফার না করে সেটাও কিন্তু দেখতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। সবাই রেডি? এই টপিকটা আমরা একটু মোটামুটি একটু ছন্দ দিয়ে নেমোনিক্স দিয়ে পড়বো, এবং এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার সর্বোচ্চ সংখ্যক বার প্রশ্ন আসছে। আমরা কি রেডি? আমরা এতক্ষণ ওয়ার্ম আপ করছি না, এখন আমরা একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়ায় চলে যাব। ওকে, চলে যাই, চলো। এখানে অনেকগুলো ভাইরাসের ছবি দেওয়া আছে, হ্যাঁ, তোমরা গুগল করলে আরো দেখতে পারবা। আচ্ছা, তো আমি এই চ্যাপ্টারটা পড়ানোর সময় প্রথমে কি বলছি, যে কেউ কেউ বলছে কি যে ভাইরাস, এ ভাইরাস ইজ আ ভাইরাস। সো এই কথাটা সর্বপ্রথম কে বলছে? লোক। একটু দেখে রাখতে পারো এই ইনফরমেশন গুলো, কাইন্ড অফ কেউ তোমাকে গ্যারান্টি দিয়ে বলবে না যে এটাই আসবে, হ্যাঁ, কিন্তু এটা তোমার জাস্ট ওই যে থাকে না, ডেইলি এক্সামে প্রশ্ন আসে, রিভিউ এক্সামে প্রশ্ন আসে, উইকলি এক্সামে প্রশ্ন আসে, যেগুলো আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্সেও আছে। সো এই ধরনের এক্সামে তুমি যখনই অ্যাটেম্প নিতে যাবা, তখন কিন্তু তোমার এই ইনফরমেশন গুলা লাগবে। বুঝতে পারছি? ওকে, এবার দেখো, অনেক ইম্পর্টেন্ট, আমরা এক্সাম্পল পড়ার আগে অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা পড়ে নিব, সেটা হলো ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, ভাইরাসের জড় বৈশিষ্ট্য। এই দুইটা পড়বো। ঠিক আছে, আমরা একটু এক নজরে ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলা একটু দেখে নিই, এরপরে আমি ট্রিক্স বলে দেবো, তোমার মুখস্থ করার কোনো দরকার নাই, ট্রাস্ট মি। ওকে, দেখো প্রথমটা কি আছে? ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া কিচ্ছু নাই। ওকে, ভালো কথা, নাই। এদের নিজস্ব কোনো বিপাক এনজাইম নাই, খাদ্য গ্রহণ করে না, পুষ্টিক্রিয়াও নাই। ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়াই প্রজননক্ষম নয়, ফিল্টারযোগ্য নয়। এক্সেপ্ট দিস ওয়ান, ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়। গেল। 6 নম্বর পয়েন্টটা দেখি, জীবকোষের বাইরে এটা নিষ্ক্রিয়, দৈহিক বৃদ্ধি নাই, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না, রাসায়নিকভাবে কেবলমাত্র প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের সমাহার। ওকে, ভাইরাস অ্যাসিড, ক্ষার ও লবণ প্রতিরোধে সক্ষম, অ্যান্টিবায়োটিকে দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। আমি প্রশ্ন করব তোমাদের যে এই টপিকটা থেকে তোমরা কি বুঝতেছো, ভাইরাসের জড় বৈশিষ্ট্যের মধ্যে ইউনিক কি আছে? বলেন 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 বলেন, দ্রুত বলেন। এইটা দেখে আপনারা কি বুঝতে পারছেন? দ্রুত বলেন। এইটা দেখে আমরা এটাই বুঝছি যে ভাইরাসের জড় বৈশিষ্ট্য সব নেগেটিভ, না বোধক। তাই আমরা এই জিনিসগুলা পাশে লিখে রাখবো, না মানে নেগেটিভ, বা মাইনাস চিহ্ন দিয়ে রাখতে পারি, নেগেটিভ সাইন। এগুলো হলো তোমাকে যখন নেক্সট বার পড়বা তুমি চ্যাপ্টারটা দ্রুত পড়তে হেল্প করবে। ঠিক আছে, তাহলে জড় বৈশিষ্ট্য মানে যদি প্রশ্নে আসে নিচের কোনটি ভাইরাসের জড় বৈশিষ্ট্য, আমরা কি খুঁজবো? আমরা খুঁজবো অপশনের মধ্যে কোথায় না আছে, না আছে, একটু নেগেটিভ ভাইব পাই কোনগুলো। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে না, যাদের সাথে কথা বললে আমার একটু নেগেটিভিটি চলে আসে, সেরকম হলো নেগেটিভ ভাইব দিবে আমাদের জড় বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, ওকে। তাইলে আমরা যেখানেই অপশনে না পাবো, পারে না, করে না, এটা করে না, সেটা করে না, খালি কমপ্লেইন পাবো, সেটাই হলো ভাইরাসের জড় বৈশিষ্ট্য। ওকে, ভেরি গুড। তোমরা তোমরা অনেক অ্যাক্টিভ, তোমরা অনেক ভালো, তোমরা অনেক মেরিটোরিয়াস। জাস্ট একটু মানে কনসিস্টেন্সির অভাব, একটু পড়াশোনা করতে কম মন চাই, এইটা একটু সমস্যা, এটা আমরা ওভারকাম করে ফেলবো। ওকে, ক্লাস যদি ইন্টারেস্টিং হয় তাহলে আসলে ক্লাস শেষ পর্যন্ত দেখা যায়, কিন্তু ক্লাসে যদি বোরিং লাগে তাহলে আর কি দেখবো, তোমাদেরও দোষ নেই আসলে। আচ্ছা, যাই হোক, তাহলে ভাইরাসের জড় বৈশিষ্ট্য আমরা সব না দিয়ে মনে রাখবো। আমরা দেখো এখানে লাল কালি দিয়ে কতগুলা দাগ,
আসছে দাগানো, মানে এগুলো কিন্তু মেডিকেলে সব কোশ্চেন চলে আসছে, রাইট? তো আমরা এইভাবে মনে রাখবো যে এদের সবই নাবোধক বৈশিষ্ট্য। আমি একটু এক্সপ্লেইন করি, আমরা নেক্সট টপিকে চলে যাই। তার আগে একটু এক্সপ্লেইন করবো, সেটা হলো 2 নম্বর বৈশিষ্ট্যটা। দেখো এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে, এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নাই। বিপাকীয় এনজাইম কথাটার মানে কি? বিপাক কথাটার মানে কি? বিপাক মানে হলো মেটাবলিজম, ঠিক আছে? তোমরা মেডিকেলে বায়োকেমিস্ট্রি যখন পড়বা, তো ফার্স্ট ইয়ারেই বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারটা সাবজেক্টটা আছে, সেখানে তোমরা মেটাবলিজম নিয়ে পড়বা। সো মেটাবলিজম মানে আমরা যে এত ধরনের খাবার খাই, ধরো পরিপাক তো হইলো, মানে খাবারগুলো তো ভাঙতে হবে, সেটা প্রোটিন খাই, কার্বোহাইড্রেট খাই, সেগুলো তো ভাঙতে হবে। ভাঙার পর সেখান থেকে শক্তি আসবে না? এই যে ওভারঅল একটা যে প্রসেস, যে একটা খাবারের মাধ্যমে তোমার দেহ কিভাবে উপকার পাচ্ছে অপকার পাচ্ছে, এই পুরা ঘটনাটাই দেখভাল করে মেটাবলিজম। তোমরা লিভারের যখন পড়বা, ওই যে পরিপাক পড়ার সময় জুলজিতে, তখন এই পরিপাক, সরি মেটাবলিজম কথাটার মানে পাবা আর কি, বিপাক। সো ভাইরাসের এই ধরনের কোনো মেটাবলিজমই করতে হয় না, তাহলে মেটাবলিক এনজাইম দিয়ে কি হবে? তো যার বিপাকই করতে হয় না, তার বিপাকী এনজাইমেরও দরকার নেই, এটাই বলছে আর কি, ঠিক আছে? 3 নম্বর বৈশিষ্ট্য দেখো, স্বাধীনভাবে প্রজনন ক্ষম নয়। মানে যেটা বললাম, ভাইরাস যখনই কোনো জীবদেহের মধ্যে আছে তখনই সে অ্যাক্টিভ, তখনই সে প্রজনন করতে পারে, ঠিক আছে? তখনই সে তার ওই যে বংশ কন্টিনিউ করতে পারে, কিন্তু যখনই সে মানে বাইরে এনভায়রনমেন্টে চলে আসে, ওপেন এনভায়রনমেন্টে, তখন আর সে পারে না। বুঝতে পারছি? এটাই বলছে। ওকে, 5 নম্বর পয়েন্ট একটু স্টার্ট দিয়ে রাখি, এটা একটু ব্যতিক্রম, এটার মধ্যে কোনো না বোধক কিছু নাই, যার জন্য আমরা একটু ব্যতিক্রম দিয়ে 5 নম্বরটা মনে রাখবো। অর্থাৎ যখনই আমরা জড় বৈশিষ্ট্য পড়বো, আমরা মনে রাখবো সবই নেগেটিভ বৈশিষ্ট্য, খালি 5 নম্বরটা স্টার দিয়ে রাখবো, যাতে প্রত্যেকবার এটা আমি পড়তে পারি। কেমন? আচ্ছা, 6 নম্বর পয়েন্টটা কি আর বলার দরকার আছে? মানে ক্লাস শুরু হওয়ার পর থেকে একটাই কথা বলতেছি, সেটা হলো 6 নম্বর পয়েন্টটা, রাইট? এবং দেখো সেখান থেকেই প্রশ্ন আসে। এই জন্যই আমরা বলি যে আমাদের ক্লাসগুলো যদি করো, তাহলে মেডিকেলের যে প্রশ্নগুলো আসে সেটার 80% পড়া তোমার ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। তুমি ক্লাসটা শেষে আমি যখন তোমাকে প্রশ্ন প্র্যাকটিস করাবো, তুমিই দেখবা যে তুমিই সব পারতেছো। বুঝছি? এই জন্য ক্লাসটা মনোযোগ দিয়ে করা, ক্লাসটা ভালো হওয়া, এটা খুবই জরুরি। আচ্ছা, তাহলে ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নাই, সারা দেয় না, গেল। 9 নম্বর পয়েন্টটা আমি একটু তোমাদের ফোকাস করাইতে চাচ্ছি। 9 নম্বর পয়েন্টটা, এসিড ক্ষার এবং লবণ প্রতিরোধে সক্ষম, মানে হলে এগুলার কোনো প্রতিক্রিয়া ভাইরাসের উপর নাই। এগেইন নেগেটিভ বৈশিষ্ট্য। এখানে খেয়াল করে, একটু বোল্ড লাইন আছে, যেখানেই যেখানেই বায়োলজি বলো, জুলজি, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি, যেখানেই বোল্ড কোনো কিছু দেখবা, কোনোভাবে ওটা বাদ দেওয়ার সাহস করবা না। কারণ টিচার যখন প্রশ্ন করবে, যে ডক্টর স্যার বা ম্যাডাম প্রশ্ন করেন, তার কাছে তো এরকম দাগানো বই যায় না, কোনো কোচিং এর দাগানো বই কিন্তু যায় না। তাহলে তার কাছে কি যায়? তার কাছে একটা সাদা ফকফকে একটা বই যায়, নিউ এডিশনের একটা বই তার কাছে যায়, এবং তার সামনে যেগুলা চোখে পড়ে, ইম্পর্টেন্ট মনে হয়, বিগত বছরে আসে, সেগুলা থেকে সে প্রশ্ন করে। সো চিন্তা করো, তোমার কাছে একটা বই আছে যেটাতে কোনো কিছু দাগানো নাই, অবশ্যই তোমাকে যেখানে পয়েন্ট আছে সেগুলা চোখে পড়বে, রাইট? যেখানে বোল্ড ওয়ার্ড আছে, বোল্ড লাইন আছে, সেটা চোখে পড়বে, রাইট? কি ঠিক কিনা? যেখানে ছক আছে সেটা চোখে পড়বে, তাই না? তাহলে এই জিনিসগুলো আমরা বাদ দিব না। এবং যেটা নিয়ে এই প্রসঙ্গতে আসলাম, যে এখানে একটা বোল্ড লাইন আমি দেখতে পাচ্ছি, সেটা হলো অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো রোগ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। কেন পারে না, এটা আমরা পড়বো। এই জন্যেই ভাইরাস দিয়ে যখন কোনো রোগ হয়, এবং সেখানে তোমরা ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাও, এই জন্য তোমাদের রোগ সারে না। বুঝছো? এই জন্য কথায় কথায়, মানে যারা উড বি ডক্টর, তারা অ্যাটলিস্ট কি বলেন, তারা অ্যাটলিস্ট কোনো ডক্টরকে হ্যারাস করার আগে, দুই কথা শোনানোর আগে একটু বুঝে শুনে নিবা। কারণ তাদের নলেজ কিন্তু অবভিয়াসলি আমাদের যারা মানে অনেক বড় ডাক্তার, চিন্তা করে দেখো কতগুলা ডিগ্রির জন্য পড়াশোনা করতে হয়েছে, তাহলে নিশ্চয়ই তাদের নলেজ আমাদের থেকে একটু হইলেও বেশি, রাইট? সো আমরা যেহেতু ডাক্তার হইতে যাই, তাহলে আমরা যে সোসাইটিতে যাব, আমরা তাদেরকে একটু হ্যারাসমেন্ট কম করলেই তো ভালো, রাইট? আর এনিওয়ে, সেই বেচারা বা বেচারি তো তোমার ভালোই করতেছে সেই ডক্টর। সো ভাইরাল কোনো ডিজিজে, কোনো রোগে অ্যান্টিবায়োটিক খাইলে কোনো কাজ হবে না। বুঝতে পারছি? কারণ অ্যান্টিবায়োটিক ভাইরাসকে মারতে পারে না। ওকে, গেল। এরপরে আসি ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। এখানে একটা ট্রিক শিখাই দেই, যখনই এরকম অপোজিট কিছু দেখবা, জড় বা জীবীয়, দেখো একটু অপোজিট আসতেছে, ডিএনএ আরএনএ এর পার্থক্য অপোজিট আসতেছে, হ্যাঁ, নিষ্ক্রিয় আর তোমার সক্রিয় পার্থক্য অপোজিট আসতেছে, অলওয়েজ এক পাশ মুখস্থ করবা, এক পাশ। সো আমরা কিন্তু জড় বৈশিষ্ট্য মুখস্থ করি না, আমরা না দিয়ে চলে গেছি, যেগুলো নেগেটিভ আমাদের লাগবে না। আমরা এই জন্য জীবীয় বৈশিষ্ট্যটাই ফোকাস করব।
তো জীবের বৈশিষ্ট্য কি কি আছে 1 নাম্বারটা থেকে দেখো প্রশ্ন চলে আসে। এখানে কয়েকটা টার্ম আছে, সুন্দর মতো একটু মার্ক করে নিই আমরা। এটা পোষক দেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে, মাল্টিপ্লিকেশন বলে এটাকে। রেপ্লিকেশন কথাটা যেখানেই পাবা সেটাই মনে করা ভাইরাসের জন্য মিথ্যা কথা। ভাইরাস রেপ্লিকেট করে না, কি কি করে, মাল্টিপ্লাই করতে পারে। হ্যাঁ, আচ্ছা, মানে সংখ্যায় ধরো সেখানে 1 ছিল, সেইখানে 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, ওর যা যা মন চায়, ওর যতটুকু খাবার থাকে, যতটুকু শক্তি থাকে সেই অনুযায়ী ও রেপ্লিকেট না করে মাল্টিপ্লিকেশন করে। ওকে, এই 3 4 আমরা পড়ছি। আমরা 5 নাম্বারটা একটু দেখি, 5-এ তোমাদের একটু সমস্যা হয়। ভাইরাস পরিব্যক্তি, মিউটেশন করতে পারে, প্রকরণ বা ভ্যারিয়েশন সৃষ্টি করতে পারে। তাইলে আমরা 3টা টার্ম জানছি, মাল্টিপ্লিকেশন সংখ্যা বৃদ্ধি, অবশ্যই বাংলা ইংলিশ টার্ম দুইটাই পড়বা। 2 নাম্বার হলো মিউটেশন। মিউটেশন কি, যারা পড়ছো তারা জানো মোটামুটি, ওই যে কোষ বিভাজনের তোমার মায়োসিস পড়ছো, ক্রসিং ওভার যেখানে পড়ছো, ক্রসিং ওভার পড়লে অনেকটাই বুঝতে পারবা। মানে কি, ক্রসিং ওভার হওয়ার সময় জীবের ধরো নর্মাল যে বৈশিষ্ট্য থাকে ডিএনএ বা আরএনএর মধ্যে, সেটা একটু মডিফাই হয়ে যায়। একটু মডিফাই হওয়া মানেই তার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো আগে ওই 20 সালে প্রথমে যখন করোনা ভাইরাস আমাদের দেশে আসলো, সবাইকে যেভাবে অ্যাটাক করতেছিল, এরপরে সে আস্তে 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 দুর্বল হয়ে যায়। আরেকটা ওয়েভ আসলে আবার সে আরেকটা স্ট্রঙ্গার ফর্মে ফিরে আসে। সো এটার ওভারঅল বোঝায় কি, ওই ভাইরাসটার মিউটেশন হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়, ওর প্রকরণে চেঞ্জ আসে। এটাই হলো তোমার পরিব্যক্তি বা মিউটেশন, মানে ওর নর্মাল বৈশিষ্ট্য একটু চেঞ্জ চলে আসে। এটা মানে এনভায়রনমেন্টের বিভিন্ন ইয়ের কারণেই, তোমার হিটের কারণে হইতে পারে, টেম্পারেচারের কারণে হইতে পারে, তোমার রেজিস্টেন্স মানে ধরো আমরা কোনো ওষুধ খাচ্ছি বা কোনো টিকা নিচ্ছি সেটার কারণে হইতে পারে। তো সবকিছু থেকে সে নিজেকে অভিযোজন করাইতে বা অ্যাডাপ্টেশন করাইতে সেই মিউটেশন ঘটাই ফেলে। ওকে, আর এভাবেই নতুন নতুন প্রকরণ বা ভ্যারিয়েশন সৃষ্টি হয়। তাহলে আমার এই 3টা টার্ম মনে রাখাই লাগবে। আমাদের কি খুব বোরিং লাগতেছে ক্লাস? আমাকে একটু জানাও তো কমেন্টে, খুব বেশি বোরিং কি লাগতেছে? ওকে, ঠিক আছে। পরিবৃত্তি মানে এটাই বললাম যে তার তোমার চেঞ্জ আসে মধ্যে কোনো। হ্যাঁ, ধরো এখন আমি দেখতেছি যে আমি ক্লাস নেওয়ার সময় একদল পোলাপাইন খুব দুষ্টামি করতেছে, তো আমি কি করব, হয় তাদের জন্য আমি নিজের পড়ানোর স্টাইল কিছু মডিফাই করবো বা ওইগুলারে ক্লাস থেকে বের করে দেবো, রাইট? তো এই যে কিছু অভিযোজনের চেঞ্জ আসলো আমার মধ্যে বা ওভারঅল পরিবেশে একটা জীবের মধ্যে যে চেঞ্জ আসে, সেটাই কিন্তু আমরা পরিবৃত্তি বা মিউটেশন বলতে পারি। তোমরা তো এখনো ছোট, তোমাদের জন্য আপাতত এই নলেজটাই জরুরি। মিউটেশনের অনেক সুন্দর ব্যাখ্যা করা যায়, বাট আমার মনে হয় আমরা একটা পার্টিকুলার জিনিসে ফোকাস না করে আমরা একটু সামনে আগাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা সামনে যাই। সো দেখা যাচ্ছে কি, ভাইরাসের জড় বৈশিষ্ট্য আছে, জীবীয় বৈশিষ্ট্য আছে। জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে মাল্টিপ্লাই করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে, মিউটেশন করতে পারে, ভ্যারিয়েশন আনতে পারে। এবং একই সাথে এই যে মিউটেশনের সাথে আরেকটা জিনিস মনে রাখবা, জেনেটিক রিকম্বিনেশন। ওটাই বললাম, ধরো যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি না, এই যে এ এর সাথে টি আসে, জি এর সাথে সি আসে, এরকম পড়ছি না, ডাবল বন্ড ট্রিপল বন্ড এরকম পড়ছি না? সো এই সাজানোর মধ্যে একটা খণ্ড যদি এদিক ওদিক হয়ে যায়, প্রথম চ্যাপ্টারে যে কোষের গঠন আছে ওইটার কথা বলতেছি, তখনই কিন্তু তোমার এই জেনেটিক রিকম্বিনেশন হয়, তখনই কিন্তু মিউটেশন হয়। তাহলে আমরা অবশ্যই এই 4টা টার্ম মনে রাখবো, মাল্টিপ্লিকেশন, মিউটেশন, ভ্যারিয়েশন আর জেনেটিক রিকম্বিনেশন। ঠিক আছে, দেখো সেম এক্সাম্পল এখানে দাও, নোভেল করোনা ভাইরাসের জিনোমেও এরকম। আমরা জিনোমে কিছু কিছু দেখছি যে কিছু ডিলিট হয়ে যায়, কিছু কোড ডিলিট হয়ে যায়, কিছু কোড অ্যাড হয়। আমরা যখন মানে ফার্দার রিসার্চ করি এগুলো, তখন আমরা এগুলো বুঝি। ঠিক আছে, ওকে, ডান। তাইলে যেহেতু এটা 2 ধরনের বৈশিষ্ট্য আছে, এই জন্য আমরা কি এটাকে সেতু বন্ধন বলি, জীব ও জড়ের সেতু বন্ধন। গেল ভাইরাসের ভৌত গঠন। ভৌত গঠন অলরেডি আমরা পড়ে ফেলছি, এখন আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। ভাইরাসে কোন কোন ভাইরাসের যে ক্যাপসিড আমরা দেখছি, ক্যাপসিডের বাইরে কি থাকে? আমাকে একটু উত্তর দাও তো, ক্যাপসিডের বাইরে কি থাকে ভাইরাসের? দেখি পারো কিনা। ও, নাইস। ফারহানা লিখেছো তোমার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সামিরা লিখেছো ভালো লাগছে, মজা লাগছে। মহামিনুর ভালো লাগছে, ভালো লাগছে। অন্তরা লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করি, তোমাদের পারমিশন নিয়েই কন্টিনিউ করলাম, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতেছি যে ক্যাপসিডের বাইরে যেটা থাকে তাকে কি বলি, একটা বলছিলাম আবরণী, বহিস্থ আবরণী, এটাকে বলে এনভেলপ, রাইট? এনভেলপ। তাহলে এনভেলপ আমরা পড়ে ফেলছি, শেষ। এনভেলপ কাকে ঘিরে রাখে? ক্যাপসিডকে ঘিরে রাখে, এটাই তো বললাম। ক্যাপসিডের ছোট ছোট একক আছে, তাদেরকে কি বললাম? ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসিডের একককে বললাম ক্যাপসোমিয়ার। ঠিক আছে, বুঝছি। এই ক্যাপসিডের বাইরে যে এনভেলপ থাকে সেখানে মাঝে মধ্যে কাটা থাকতেও পারে, মানে স্পাইক থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে সজারুর মতো কাটা কাটা থাকতেও পারে, আবার সেটা স্মুথও হইতে পারে। এনভেলপটা এটা হইতে পারে, যে কোনো রকম হইতে পারে, ছবি দেখলে আরো বুঝবো। কিন্তু মনে রাখতে হবে যে ক্যাপসিড তার বাইরে এনভেলপ, আর ক্যাপসিডের মধ্যে কি থাকে এটা বলো আমাকে, দেখি। এটা যদি বলতে পারো তাহলে আমি বুঝবো যে আমরা বুঝতেছি। ক্যাপসিডের মধ্যে কি থাকে বলো, বলো বলো, দ্রুত বলো। ক্যাপসিডের মধ্যে থাকে হলো আমাদের কেন্দ্রীয় বস্তু, নিউক্লিক অ্যাসিড। সেটা হতে পারে ডিএনএ, হইতে পারে আরএনএ। তাহলে এখান থেকে আমাদের কিন্তু এই তিনটা পয়েন্ট দেখো পড়া শেষ। তোমার জাস্ট একটু কনসেপ্ট লাগবে, তুমি একটাবার রিডিং দিবা, দিয়ে তুমি চিত্র খুঁজো, তুমি সামারি করো, যা করবা করবা, আমি জানি না কিছু, তোমাকে পড়তে হবে, তোমাকে পারতে হবে। তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, এটা ভেবে তুমি পরীক্ষায় বসবা না যে দেখি কি হয়। আমি ওই চ্যাপ্টার পড়তেছি মানে আমি ওখান থেকে যা যা প্রশ্ন আসে আমি পারবো, এই কনফিডেন্স নিয়ে আমি পড়াশোনা করবো, তাহলেই কেবলমাত্র তুমি চান্স পাবা। বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের এইটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এখন দেখো এই ছবিটা দেখো, আমি যা দেখাইছি তাই। নতুন কি এখানে, এই যে বাইরের আবরণটা, এটা হলো এনভেলপ। হ্যাঁ, এটা একটা বেকাতেরা ভাইরাস, মানে কথা কম শুনে আর কি মনে হয়। আচ্ছা, এর বাইরে কি আছে? এর বাইরে আছে স্পাইক। ওকে, এরপর কি আছে? ক্যাপসিড। ক্যাপসিডের এককগুলোকে কি বলছিলাম? ক্যাপসোমিয়ার, দেখছো? আর এর মধ্যে কি থাকে? এই যে এরকম খন্ড খন্ড দিছে, এটা হয় আরএনএ বা ডিএনএ। ডিএনএ কিভাবে মনে রাখতে বলছি? ডিএনএ, ডি তে ডাবল স্ট্র্যান্ড, মানে দ্বিসূত্র। মনে থাকবে? ওকে, এইচএসসি 26। ওকে, কিভাবে প্রিপারেশন শুরু করবা? হ্যাঁ, বলে দিব, ঠিক আছে। এটা আমরা মেইনলি ক্লাসটা করাচ্ছি এইচএসসি 23-24 ব্যাচের জন্য, যারা এবার মেডিকেলে এক্সাম দিবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো যে যখনই তোমরা কোনো কিছুর বৈশিষ্ট্য দেখবা, সাথে কাজ দেখবা, সেটা মেডিকেলে আসার মতো। তার মানে এই যে গঠনের মধ্যে আমরা যখনই যে লাইনগুলোতে কাজ পাবো, সেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কাজ। ঠিক আছে, তাহলে ক্যাপসিডের কাজ এখান থেকে প্রশ্ন দেখো, আমি দাগাই দিছি। ক্যাপসিডের প্রধান কাজ কি? এই এটা সবাই মার্ক করো দ্রুত, যাদের কাছে বই আছে এক্ষুনি মার্ক করো। ক্যাপসিডের প্রধান কাজ কি? নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, টু প্রোটেক্ট। যে কোনো আবরণী, যে কোনো আবরণী যেটা নাকি অনেক কিছুকে ধারণ করতেছে, তার মেইন কাজই হলো বাইরের সবকিছু থেকে তাকে প্রোটেকশন দেওয়া। ঠিক আছে, তাহলে ক্যাপসিডেরও মেইন কাজ কি? পারবা না, এটা হলো কেন্দ্রীয় যে বস্তু আছে নিউক্লিক অ্যাসিড, তাকে প্রোটেক্ট করা, এটাই তার মেইন কাজ। গেল। কিন্তু এরা যেহেতু, মানে ধরো নাই এনভেলপ, এরা যেহেতু বাইরে থাকে, তাহলে এরা কি করে? এরা মাঝে মধ্যে পোষক দেহে সংক্রমণও করতে পারে, মানে আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ জীবাণু যারা সৃষ্টি করে তাদেরকে আমরা অ্যান্টিজেন বলি বা জীবাণু বলি। প্রতিরক্ষা চ্যাপ্টার পড়ার সময় তুমি এটা বুঝতে পারবা। ঠিক আছে, আমরা পড়াই দেবো, কোনো অসুবিধা নেই। সো এই অ্যান্টিজেন হিসেবেও কাজ করতে পারে ক্যাপসিড। ওকে, পারবো? হ্যাঁ, আচ্ছা। আর এটা যেহেতু অ্যান্টিজেন হিসেবে কাজ করে, তো এটা কি করে? যে কোনো রোগে, ধরো আমাদের একটা খুব কমন একটা রোগ হয় এখন, অনেকে ঠান্ডা লেগে আছে আমি জানি। তো এই যে সর্দি হয়, জ্বর হয়, মানে হাঁচি হয়, কাশি হয়, এই যে জীবাণু গুলো আছে অ্যান্টিজেন, আমাদের বডি ওদেরকে জীবাণু হিসেবে আইডেন্টিফাই করে এবং সেই অনুযায়ী বিভিন্ন প্রতিরক্ষার ব্যবস্থা নেয়। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। আর এনভেলপ নিয়ে আমরা যেটা পড়ে ফেলছি, সেখানেই আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে দিই যে কোন কোন ভাইরাসে এনভেলপ থাকে, কোন কোন ভাইরাসে এনভেলপ থাকে না। ঠিক আছে, এটা দিয়েও কিন্তু প্রশ্ন আসে যে নিচের কোনটি বহিস্থ আবরণী বিশিষ্ট ভাইরাস। ওকে, তাহলে তোমার এখানে একটু দেখবো যে এই এনভেলপটা কি দিয়ে গঠিত। ধরো ক্যাপসিড তো প্রোটিন আবরণী, রাইট? তার বাইরেরটা যেটা আছে সেটা হলো লিপিড দিয়ে বা লিপোপ্রোটিন দিয়ে গঠিত হয় নর্মালি। তো লিপিড বা লিপোপ্রোটিন স্তরের যে একক থাকে সেটাকে বলা হয় পেপ্লোমিয়ার। অর্থাৎ অর্থাৎ ক্যাপসিড, এটা একটু লিখে নিতে পারো তোমরা। ক্যাপসিডের একক হলো ক্যাপসোমিয়ার, রাইট? ক্যাপসিডের একক ক্যাপসোমিয়ার। আর এই যে লিপোপ্রোটিন আবরণ, লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন বা আমরা এনভেলপ যেটাকে বলতেছি, সেইটার কি?
পেপ্লোমিয়ার, রাইট? সো যখনই তুমি পড়বা বাসায় এরকম সবকিছু সামারি করে নিজের মতো লিখে রাখবা, যাতে তুমি পরবর্তীতে পড়ার সময় কম টাইম লাগে। ঠিক আছে, পেপ্লোমিয়ার। দুইটা জিনিস শেষ আমাদেরকে। সো যাদের এনভেলপ আছে, যেহেতু এটা লিপোপ্রোটিন লেয়ার, তাদেরকে লিপোভাইরাস বলে। যাদের এনভেলপ আছে তাদেরকে লিপোভাইরাস বলে, যাদের এনভেলপ নাই তাদেরকে তো আর লিপোভাইরাস বলবো না, তাদেরকে বলে নেকেড ভাইরাস বা নগ্ন ভাইরাস। ঠিক আছে, বুঝতে পারছি? এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে পারবো তো? শ্রাবণী বলছো পড়ে পড়ে সব মার্ক করতেছি, ভেরি গুড। সাদিকা বলছো ডিতে ডাবল, ডিতে ডিএনএ, এক্সিলেন্ট। এইভাবে জাস্ট একটু পড়ো, দেখবা যে মেডিকেলের পড়া মানে মেডিকেল অ্যাডমিশনের পড়া অনেক সহজ হয়ে গেছে, বিশ্বাস করো। এই এই টেকনিক গুলো, ছোট ছোট টেকনিক তোমাকে অনেক আগাই দিবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্যাপসিডের একক হলো ক্যাপসোমিয়ার, আর লিপোপ্রোটিন যে আবরণ এনভেলপ সেটার একক হলো আমরা বললাম পেপ্লোমিয়ার। তাহলে যাদের এনভেলপ আছে তাদেরকেই বলতেছি কি লিপোভাইরাস, আর যাদের নাই তাদেরকে নেকেড ভাইরাস বা নগ্ন ভাইরাস বলি। এখন আসি 4 নম্বরে। 4 নম্বরটা ইম্পর্টেন্ট, এটা একটু মার্ক করে রাখি আমরা। সেটা হলো যে কোনো কোনো ভাইরাসে কিছু কিছু এনজাইম থাকে, সবার না, কিছু কিছু ভাইরাসে কিছু কিছু এনজাইম থাকে, সেটাই বলবো। ব্যাকটেরিওফাজ, এই ফাজ মানে হলো খেয়ে ফেলা, টু ইট, মানে যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে খায় তাদেরকেই বলা হয় ব্যাকটেরিওফাজ। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিওফাজ ভাইরাসে লাইসোজাইম এনজাইম থাকে, লাইসোজাইম। ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাস, তার নিউরামিনিডেজ এনজাইম থাকে। জাস্ট নামগুলো একটু মনে রাখো, এগুলা ডিরেক্ট পরীক্ষায় চলে আসবে। এই ডিটেলস ডেসক্রিপশন তোমার মাইক্রোবায়োলজি পড়ার সময় পাবা। ঠিক আছে, আর এইচআইভি ভাইরাসে থাকে রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইম। কেমন? এই তিনটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা এরকম ছক করব, মানে বইয়ের মধ্যে এরকম জায়গা পাইলে এই করব। এখানে লিখবো ভাইরাসের নাম, এখানে লিখবো এনজাইম। এখনো চাইলে লিখে ফেলতে পারো তোমরা। তাইলে প্রথমে কি, ব্যাকটেরিওফাজ, যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, ব্যাকটেরিওফাজ, তাদেরকে আমরা কি বলি, কি এনজাইম থাকে? লাইসোজাইম। ঠিক আছে, এরকম করে তোমরা বাকিগুলা লিখবা। আজকের ক্লাস নোট কিন্তু আমি সাবমিট করতে বলছি, কোথায় সাবমিট করবা ক্লাসের শেষে বলে দিব। সো ব্যাকটেরিওফাজ হলো লাইসোজাইম এনজাইম থাকে, তাইলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে থাকে নিউরোমিনিডেজ এবং এইচআইভি তে থাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এগুলা লাগবে। এইবার চলে আসো যে তুমি যদি এই চ্যাপ্টার থেকে কিছু না পড়ো কিন্তু পরীক্ষা আসলে পারতে চাও, তাহলে তোমাকে এই একটা টপিক জানতেই হবে, সেটা হলো ভাইরাসের প্রকারভেদ। ভাইরাসের প্রকারভেদ, ঠিক আছে? ভাইরাসের প্রকারভেদ এই জিনিসটা আমরা পড়বো। তো ভাইরাসের প্রকারভেদ আমরা যদি পড়তে চাই তাহলে আমাদের কি করতে হবে বলো তো? তাহলে আমাদেরকে কিছু ছন্দ জানতে হবে, মাস্ট কিছু ছন্দ জানতেই হবে। ঠিক আছে, ওকে। আমরা প্রথমে ভাইরাসকে আকার অনুযায়ী ভাগ করব। ঠিক আছে, আমরা প্রথমে ভাইরাসকে আকার অনুযায়ী ভাগ করব, তারপরে আমরা ভাইরাসকে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাগ করব, মানে ডিএনএ আছে নাকি আরএনএ আছে। 1 মিনিট। এরপরে আমরা পড়ব ভাইরাসের বহিস্থ আবরণী অনুযায়ী। ঠিক আছে, বহিস্থ আবরণী অনুযায়ী ভাগ করব, মানে ভাইরাসের বাইরে ওই এনভেলপটা আছে নাকি নাই। এরপরে আমরা পড়ব পোষক দেহ অনুসারে, মানে সে কোন পোষকের আশ্রয় নিয়ে সে তার মাল্টিপ্লিকেশন করে। ঠিক আছে, এইভাবে আমরা ভাগ করব। আরো বিভিন্ন ধরনের আছে, এক্সাম্পল আছে, আমরা পড়বো। তো প্রথমেই চলে আসি, সবাই একটু খাতা কলম নেই, সুন্দর করে আমরা কিছু ছন্দ বলবো, একটু এগুলো একটু লিখে রাখি, তোমাদেরই উপকার হবে। হ্যাঁ, আমি যখন নিজে পড়তাম তখনও আমি এগুলা মনে রাখতাম, এবং যেহেতু এতদিন ধরে পড়াচ্ছি সবাইকেই বলতেছি, আশা করব তুমিও মনে রাখবা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রেডি, আমরা শুরু করি, আসো। আমরা প্রথমে দণ্ডাকার এই ভাইরাসের এক্সাম্পল করব। দণ্ডাকার ভাইরাস, সো দণ্ডাকার ভাইরাসের মানে শুনতে বোঝা যাচ্ছে একটা দণ্ডের মতো দেখতে, রাইট? সো এটার এক্সাম্পলে আমরা একটা শব্দ মনে রাখবো, সেটা হলো ম বা মোজাইক। ম বা মোজাইক যেটাই বলো কেন, কারণ দেখো এখানে কি বলে, টোবাকো মোজাইক ভাইরাস মানে টিএমভি, যেটা আলফা আলফা মোজাইক ভাইরাস, এগেইন মোজাইক কথাটা আছে, মোজাইক কথাটা আছে, আর মফ দিয়ে মামস। ঠিক আছে, তাহলে দণ্ডাকার ভাইরাসের এক্সাম্পল আমরা কি দিয়ে মনে রাখবো, আমরা মোজাইক বা
ম দিয়ে মনে রাখতে পারি। ঠিক আছে, ম দিয়ে মনে রাখতে পারি। ওকে, গেল। এবার আসো গোলাকার। সো গোলাকার ভাইরাসের নামগুলো আমরা একটু পড়ি। পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু। এটা আমরা একটু পরে আসতেছি। দেখো 3 নাম্বারটা থেকে প্রশ্ন আসছে। 3 নাম্বারটা থেকে মেডিকেলে হুবহু প্রশ্ন আসছে, ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার ভাইরাসের এক্সাম্পল এভাবেই আসছে যে নিচের কোন ভাইরাসটি ঘনক্ষেত্রাকার। সো এটার জন্য আমরা দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, হারপিস, ভ্যাকসিনিয়া। এটা লিখে নাও, ভ্যাকেশনে হাঁপানি, ভ্যাকেশনে হাঁপানি। এই কথাটা দিয়ে আমরা মনে রাখবো যে এই দুইটা ভাইরাস হলো ঘনক্ষেত্রাকার। তাহলে আমরা এটা এভাবেও লিখতে পারি যে ভ্যাকেশনে ঘন ঘন হাঁপানি হয়। ঠিক আছে, ধরো একটা কেউ বেড়াইতে গেছে, কোথাও একটা ভ্যাকেশনে বেড়াইতে গেছে, যাওয়ার পর সে ভ্যাকেশনে বেড়াইতে যেয়ে তার বারবার হাঁপানি হচ্ছে। তো এটা কেন মনে রাখবো, দেখো ভ্যাকেশন মানে হলো ভ্যাকসিনিয়া। এখন বুঝবা না, এটা পড়ার সময় যখন দেখবা অনেক অনেক ইনফরমেশন মনে রাখতে পারতেছো না, তখন এই ধরনের নেমোনিক্স কাজে দিবে। তো ভ্যাকেশন মানে হলো ভ্যাকসিনিয়া, আর হাঁপানি মানে হলো হারপিস, আর ঘন মানে ঘনক্ষেত্রাকার। তাইলে আমরা মনে রাখবো ভ্যাকেশনে ঘন ঘন হাঁপানি হচ্ছে। ঠিক আছে, ভ্যাকসিনিয়া এবং তোমার হারপিস, এই দুইটা ভাইরাস কিরকম দেখতে, ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার। এটার ইংলিশ টার্ম আছে কিউবয়েডাল বা পলিগোনাল। আমাকে একটু কমেন্টে জানাও তোমরা কি এটা লিখছো, ভ্যাকেশনে হাঁপানি এই জিনিসটা কি লিখছো? সবাই একটু কমেন্টে জানাও তো আমাকে, দ্রুত দেখি কে কে লিখছে। ওকে, মোটামুটি আবুল হাসান স্যারের বইটা পারো, কিন্তু এমসিকিউ প্যাটার্ন বুঝতে কষ্ট হয়। এটা যেন তুমি যেটা করতে পারো সেটা নিজেকে টিচার হিসেবে কল্পনা করতে হবে, যে তুমি টিচার হইলে তুমি ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন দিতা, সেই অনুযায়ী পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র তখনই তুমি পারবা। ঠিক আছে, আমাকে একটু কমেন্টে দ্রুত জানো আমরা কি লিখছি ভ্যাকেশনে হাঁপানি, ভ্যাকেশনে ঘন ঘন হাঁপানি। ইয়েস, ইয়েস আপু লিখছি। ফুল চ্যাপ্টার শেষ করা কি আজকে আমাদের লক্ষ্য? কখনোই না। আজকে আমরা পড়তেছি যে কিভাবে পড়তে হয়, এবং আমরা পার্টিকুলারলি ভাইরাস অংশটার ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়তেছি। আমরা এটা লিখে ফেলছি, রাইট? ওকে, এবার আমি চলে আসি নেক্সট, ব্যাঙাচি। ব্যাঙাচি পড়বো এখন, রাইট? তো এই জিনিসটা আমরা কি দিয়ে মনে রাখবো? এই জিনিসটা আমরা মনে রাখবো, দেখো টেটপোল আকৃতি। টেটপোল মানে হলো ব্যাঙাচি। ঠিক আছে, টেটপোল মানে হলো ব্যাঙাচি। তাহলে টি তে টেটপোল, টি তে টি সিরিজ। এই যে টি সিরিজের মিউজিক আছে, টি সিরিজের সাবস্ক্রাইব নাম্বার দেখবা, হ্যাঁ, যে কত মানুষ ওই চ্যানেলের সাবস্ক্রাইবার। সো এটা দেখলে মনে রাখা, টি টি সিরিজের যে মিউজিক আছে, টি সিরিজ থেকে যায় যায় পাবলিশ হয়, সেটা অনেক ভালো করে ভিডিওগুলা। সো এই টি সিরিজ থেকে আমরা মনে রাখবো যে টি সিরিজের সব ভাইরাস টেটপোল। টি সিরিজ মানে কি, T2, T4, T6, মনে থাকবে। টি সিরিজের সবাই হলো টেটপোল শেপড। ওকে, গেল। এবার আসো সিলিন্ড্রিকাল। তোমরা একটু এই নেমোনিক্স গুলা মার্ক করে রাখো, নোট করে রাখো, এগুলো পড়ার সময় তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। এবার আসো আমাদের সিলিন্ড্রিকাল বা সূত্রাকার। এটা আমরা মনে রাখবো কি দিয়ে জানো? এটা আমাকে আমার টিচার বলছিল এভাবে মনে রাখতে, আমিও তোমাদেরকে এটাই বলবো, ইবলিশ দিয়ে মনে রাখতে বলছিল। ইবলিশ, ইবলিশ কেন ইবলিশ দিয়ে এভাবে মনে রাখতে বলছে? ইব মানে হলো ইবোলা, তারপরে হলো এটা কি, এই লিস্ট দিয়ে কি, লিস্ট দিয়ে হলো তোমার মোটরের স্ট্রিক ভাইরাস, আর এটা হলো সিলিন্ড্রিকাল শেপ বা সূত্রাকার, মানে দন্তস্ব দিয়ে তিনটা জিনিস মনে রাখবো। তাহলে ইবলি দিয়েও মনে রাখতে পারি ইবোলা পুরাটা, এবং দন্তস্ব দিয়ে আমরা স্ট্রিক মনে রাখতে পারি, যে মোটরের স্ট্রিক ভাইরাস, সিলিন্ড্রিকাল বা সূত্রাকার। ঠিক আছে, তাহলে আমরা এটা ইবলিশ দিয়ে মনে রাখবো। এটা কিন্তু পরীক্ষায় পাবা তোমরা। ঠিক আছে, ওকে, কেমন? আমরা কিন্তু এটা সুন্দর করে মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষা আসবে। তাইলে ইবলিশ দিয়ে আমরা মনে রাখবো ইবোলা ভাইরাস এবং মোটরের যে স্ট্রিক ভাইরাস, এইটা হলো তোমার সিলিন্ড্রিকাল বা সূত্রাকারের উদাহরণ। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? যদি না থেকে থাকে তাহলে আমরা পরের এক্সাম্পলটাও আমরা একটা নেমোনিক্স দিয়ে পড়ে ফেলবো, সেটা হলো ডিম্বাকার ভাইরাস। ডিম্বাকার ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা। ডিম্বাকার ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা। এইটার জন্য আমরা কি মনে রাখবো জানো? কি মনে রাখবো বলো তো, দেখি পারো কিনা। এটার জন্য আমরা মনে রাখবো ইন্ডিয়া। ইন্ডিয়া মনে রাখবো। আপু এত কিছু থাকলে ইন্ডিয়ার নাম নিলেন কেন? কারণ এই যে ইনফ্লুয়েঞ্জা, ডিম্বাকার,
ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার, ইন্ডিয়া দিয়ে আমরা মনে রাখবো ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার। পারবো সবাই? পারবো? ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার পারবো? তাহলে একটু রিক্যাপ করি, এখান থেকে অনেক ইম্পর্টেন্ট, একটু খেয়াল করি, সবাই একটু মনোযোগ দেই। তোমরা কমেন্টে নজর দিও না প্লিজ, একটু ক্লাসটাই মনোযোগ দাও। সেটা হলো দণ্ডাকার ভাইরাসের উদাহরণ আমরা বা মোজাইক দিয়ে মনে রাখবো। মোজাইক, টোবাকো মোজাইক, আলফা আলফা মোজাইক, আর কি তোমার মামস ভাইরাস। গোলাকার ভাইরাসটা আমরা কোনো এক্সাম্পল পড়ি নাই, কেন পড়ি নাই বলবো। ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার, এটার জন্য আমরা বলবো ভ্যাকেশনে ঘন ঘন হাঁপানি হয়। তাহলে ভ্যাকেশন মানে ভ্যাকসিনিয়া, হাঁপানি মানে হারপিস। ওকে ওকে। আর এই ঘনক্ষেত্রাকারের ঘনর জন্যটা লিখছি। আর ব্যাঙাচি ইংলিশের হলো কি ট্যাডপোল। সো টি ফর ট্যাডপোল, টি ফর টি সিরিজ, টি ফর ট্যাডপোল, টি ফর টি সিরিজ। কেমন? আচ্ছা। আর সিলিন্ড্রিকালের জন্য আমরা রাখবো ইবলিশ, আর ডিম্বাকারের জন্য আমরা রাখবো ইন্ডিয়া। ইন্ডিয়া, ইন্ডিয়া নাম রাখলে কিন্তু এই যে তোমার ইবোলা চলে আসবে, ডিম্বাকার, বুঝতে পারছো? এই জন্য তোমরা বুঝবা নয় পরীক্ষা হলে কেমনে চেঞ্জ হয়ে যায় সবকিছু। এই জন্য যখনই ডিম্বাকার মনে রাখবে, ইনফ্লুয়েঞ্জা তোমার মনে রাখতে হলে ইন্ডিয়া নেমোনিক স্টাইল সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে পারবো আমরা, আশা করি ক্লিয়ার, জানাইছো অনেকেই আমরা কমেন্টে, আমরা দেখতেছি। ওকে, এখন আমরা নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী পড়বো। তার আগে একটা কথা বলে রাখি, আপু এখানে তো গোলাকার ভাইরাসের কোনো নেমোনিক্স দিলেন না, তাইলে কি হবে? তুমি 6টা এই এক্সাম্পলের মধ্যে একটা পড়ো নাই, তার মানে তুমি অপশন দেখে বুঝবা, বুঝতে হবে তোমাকে, মানে তুমি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড কখন বুঝবা? যখন তুমি অপশন দেখে বুঝবা যে এটা কি 6টার মধ্যে আসছে নাকি 6টার বাইরে আসছে। তুমি মানে 6টার মধ্যে একটা পড়ো নাই, তাহলে অপশনে তোমার 6টা পড়ার বাইরে যা আসবে সেটাই গোলাকার ভাইরাস। বুঝতে পারছি? মেডিকেলের অ্যাডমিশনের জন্য যেহেতু অনেক কিছু মনে রাখতে হয়, এই জন্য তুমি সবকিছু মুখস্থ করে পারবা না, জানো না? কিছু ট্রিক্স, কিছু ছোট ছোট স্ট্র্যাটেজি যেগুলো ডিউরিং ক্লাসেস আমরা বলে দিই, সেগুলো ফলো করতে হবে। ওকে। আচ্ছা, এবার চলে আসি নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী। ওই যে আমরা দেখলাম না, ডিএনএ ভাইরাস কিছু আছে, আরএনএ ভাইরাস কিছু আছে, ওইটা অনুযায়ী। সো আমরা এখানে ডিএনএ ভাইরাসের এক্সাম্পল গুলা একটু পড়ে ফেলবো, লিখে নেই সবাই। আমরা যদি ডিএনএ ভাইরাসের এক্সাম্পল গুলো একটা নেমোনিক দিয়ে পড়তে চাই, আমরা পড়বো তাই ভ্যাকেশনে টিটুর, সবাই একটু লিখি, তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো। আরে টিটু যদি ভ্যাকেশনে যায়, ওর খালি হাঁপানিই হচ্ছে, কি একটা অবস্থা, তাই না? এটা লিখো, আমি একটু এক্সপ্লেন করি। তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো। তাহলে এই কথাটার মানে কি? তাই মানে হলো এই যে টিআইভি, ঠিক আছে? টিআইভি, টিএমভি না কিন্তু, রিমেম্বার। তাই বলছি, তাহলে টিআইভি, তাই। ভ্যাকেশনে মানে ভ্যাকসিনিয়া। টিটু মানে অলরেডি জানি আমরা, টিটু, এই দেখো টিটু, ভ্যাকসিনিয়া। ভারী মানে কি? ভ্যারিওলা, হ্যাঁ। আর হাঁপানি মানে কি? হারপিস, এডিনো হারপিস। হাঁপানি মানে কি? হারপিস। তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো। এই যে যা যা পড়তেছি এগুলো সব কি ডিএনএ ভাইরাসের এক্সাম্পল, ডিএনএ ভাইরাসের এক্সাম্পল। পারবো আমরা সবাই? তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো। ওকে, তাহলে এগুলো আমরা পারবো। এখন দেখো, ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড, এটাই তো আমরা জেনে আসছি, এটাই তো আইডিয়াল। কিন্তু কিছু ভাইরাসের ডিএনএ আছে এক সূত্রক, সেটা এখানে বলছে। পার্ভোভিরিডি গোত্রের যে ভাইরাস আছে, সেটা হলো তোমার ডিএনএটা এক সূত্রক। তাহলে এটা কিন্তু প্রশ্ন চলে আসে, ব্যতিক্রম জিনিস মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক বেশি আসে। ওকে, আমরা একটা আলাদা করে একটু লিখি, হ্যাঁ লিখি। আমরা এখন ডিএনএ ভাইরাসের এক্সাম্পল করতেছি, ডিএনএ ভাইরাস এক্সাম্পল। তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে, তাই আপনাদের এটা মনে রাখতেই হবে, কিছু করার নাই। তাই মানে টিআইভি, তাই, টিআই, তাই ভি। ভ্যাকেশনে মানে ভ্যাকসিনিয়া, রাইট? টিটু মানে টিটু, সেটা আমরা পড়ছি। ভারী মানে ভ্যারিওলা, এন্ড হাঁপানি মানে হলো হারপিস, এডিনো হারপিস। আরেকটা জিনিস তোমরা সামনে গেলে পাবা, সেটা হলো হেপাটাইটিস বি।
হেপাটাইটিস বি আর সি দুইটাই কিন্তু ডিএনএ ভাইরাস। হ্যাঁ, আমরা ছকের মধ্যে পড়বো হেপাটাইটিস বি আর সি দুইটাই কিন্তু ডিএনএ ভাইরাস। গোলাকার কেন বলি নাই বুঝছি তো, যে আমরা 5টা জিনিস, 6টার মধ্যে 5টা এক্সাম্পল পড়ছি, বাকি যা থাকবে সেটাই তোমার গোলাকার ভাইরাস উদাহরণ। তাহলে ডিএনএ ভাইরাস পারলাম। তাহলে ডিএনএ ভাইরাস আমি কেন এত কষ্ট করে মুখস্থ করবো, যাতে আমার আরএনএ ভাইরাস মুখস্থ করা না লাগে। আমি ডিএনএ মুখস্থ করে অপশন দেখে আরএনএ বুঝবো। এটাই মেডিকেল অ্যাডমিশনে অনেক বেশি দরকার হয়। তোমরা সব পড়তে গেলে গুলাই ফেলবে। আমি বলছি না পার্থক্য সূচক যা থাকবে সেগুলো যে কোনো এক পাশ পড়তে হবে সেরকম। আমরা এখানে শুধু ডিএনএ এর গুলা পড়বো, আরএনএ এর গুলা পড়বো না। আমাদের পরিচিত যত ভাইরাস আছে সবই দেখো, দেখো টিএমবি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মাম্পস, র্যাবিস, করোনা সবই আরএনএ ভাইরাস। আরএনএ অলওয়েজ এক সূত্র, কিন্তু একটা প্রজাতির ভাইরাস আছে যাদের আরএনএ দ্বিসূত্র, তাদের নাম হলো রিওভিরিডি। ঠিক আছে, রিও, আর ফর রিও, আর ফর আরএনএ, আর ফর রিও, আর ফর আরএনএ। ঠিক আছে, এটার মানে আরএনএটা দ্বিসূত্র, এটা মনে রেখো। যাই হোক, তাহলে আমরা পারবো নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী। হ্যাঁ, আমি একটু প্রশ্ন করি, তোমরা একটু উত্তর দাও। বলো তো ডিএনএ ভাইরাসের এক্সাম্পল আমরা যদি পড়লাম, আমরা আরএনএ ভাইরাসের এক্সাম্পল পড়লাম, বলো তো হেপাটাইটিস, হেপাটাইটিস বি এটা কোন ধরনের ভাইরাসের এক্সাম্পল? হেপাটাইটিস বি এটা কোন ধরনের ভাইরাসের এক্সাম্পল? সাউন্ড ঠিক আছে আই গেস, রাইট, সাউন্ড ঠিক আছে। ওকে, তাইলে আমরা যেটা জিজ্ঞেস করলাম যে কি হেপাটাইটিস বি আর সি এইটা তোমার কোন ভাইরাসের উদাহরণ বলো তো? মহামিনুল লিখেছ ডিএনএ ভাইরাস। হ্যাঁ, বাকিটা বলো তো, হেপাটাইটিস বি আর সি কিসের উদাহরণ বলছি আমি? ডিএনএ ভাইরাস, রাফিউল বলেছো, ভেরি গুড, ডিএনএ এক্স্যাক্টলি। অলরাইট, তাহলে আমরা পারবো। হুম, ওকে, আরেকটা বলো তো, এই যে আমরা চিনি এইরকম একটা বলো, ধরো, আচ্ছা করোনা ভাইরাসের কথাই বলো, বলো তো করোনা ভাইরাস কি ধরনের ভাইরাস? ডিএনএ নাকি আরএনএ? দেখি পারো কিনা। ডিএনএ নাকি আরএনএ এটা বলো। ও, তোমাদের তো উত্তর সামনেই রয়েছে, তাহলে তো বলে দিবা আবার। আচ্ছা, করোনা ভাইরাস কিসের উদাহরণ? যেহেতু তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো এই নেমোনিক্স এর মধ্যে, আমরা মানে পাই নাই করোনা ভাইরাসকে, তাইলে করোনা কিসের উদাহরণ? এক্সিলেন্ট, করোনা ভাইরাস হলো আরএনএ ভাইরাসের উদাহরণ। তাহলে আমরা বুঝছি মেডিকেলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে। আমরা পারবো না এরকম উত্তর করতে, আমরা ট্রাই করবো মানে সব নেমোনিক্স যদি টিচার ইভেন নাও বলে দেয়, যেমন ধরো আমি তোমাদেরকে এই নেমোনিক্সটা বলে দিছি, এখন সব নেমোনিক্স যদি টিচার নাও ধরো বলে দেয়, তুমি নিজের মতো নেমোনিক্স ক্রিয়েট করবা। বাট রিমেম্বার, সেই নেমোনিক্স মনে রাখার জন্য যাতে তোমাদের আবার নতুন করে নেমোনিক্স বানাইতে না হয়। ঠিক আছে, এই জন্য চেষ্টা করবা যে একটু মানে সিম্পল ফর্মে কিছু মনে রাখতে, যেগুলো সচরাচর আমরা শুনি সবসময়। ওকে, গেল। এবার 3 নাম্বার আসে, এখান থেকে প্রশ্ন আসে বহিস্থ আবরণ অনুযায়ী। তো আমরা কি পড়লাম? কোন কোন ভাইরাসে ক্যাপসিডের বাইরে এনভেলাপ আবরণ থাকে, যাদের এনভেলাপ থাকে, যেহেতু এনভেলাপ লিপিড বা লিপোপ্রোটিন দিয়ে গঠিত, তাহলে এনভেলপ যুক্ত ভাইরাসকে আমরা কি বলি? লিপো ভাইরাস বলি। যাদের এই আবরণটা থাকে না তাদেরকে নেকেড ভাইরাস বলি, রাইট? ওকে, তাহলে উদাহরণে ছিল যে বহিস্থ আবরণ আছে কার কার। হ্যাঁ, এটা দিয়ে প্রশ্ন আসছিল। দেখো, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি। ঠিক আছে, এখানে কিন্তু ডিএনএ আরএনএ কোনো মেনটেন করা হয় নাই, 3টা ভাইরাসের উদাহরণ আছে। বাই দা ওয়ে, আরেকটা জিনিস, যেখানেই দেখবা 3টা এক্সাম্পল, 3টা বৈশিষ্ট্য, 3টা নাম, 3টা কাজ, 3টা উদাহরণ এরকম কিছু দেওয়া থাকবে, সেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা শতভাগ। কারণ এখানে আরেকটা ভাইরাসের নাম বসাইলে একটা প্রশ্ন হয়ে যায়। বুঝতে পারছি, এই ট্রিক্সটা কিন্তু তোমরা ধরতে পারো না, এভাবে কিন্তু পরীক্ষায় চলে আসে। তাহলে আমরা মনে রাখবো যে যেহেতু এখানে 3টা আছে, আমার এখানে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং 3টা কি কি? ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি। তোমাদের মধ্যে ক্লাস নোটে আমি দেখতে চাই যে এইটার জন্য নেমোনিক্স তোমরা কি বানাও। ঠিক আছে, এইটার জন্য পার্টিকুলারলি নেমোনিক্স তোমরা কি বানাও এটা আমি একটু দেখতে চাই। ওকে, তাহলে আজকে ক্লাস নোট যখন সাবমিট করবা আমি দেখবো কেমন। আচ্ছা, তাহলে বহিস্থ আবরণী কার কার আছে, যে যুক্ত, এটা যে পরীক্ষা হলে কখন তোমাদের চোখ মুক্ত দেখায় আমি জানি না। ঠিক আছে, এটা সঠিককে সঠিক নয় দেখো, অকোষীয়কে কোষীয় দেখো, যুক্তকে মুক্ত দেখে ফেলো। ঠিক আছে, তো মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখলে তখনই এই ভর্তি পরীক্ষাগুলোই ভালো করা যায়। আচ্ছা, এরপর আছে দেখো পোষক দেহ অনুসারে, এটা আমরা এত
মানে ইয়ে দিয়ে পড়বো না, কারণ এখান থেকে প্রশ্ন আসে নাই, আমি যা দাগাই দিছি মোটামুটি এটা তোমরা একটু দেখে নিও, যেহেতু তোমাদের কাছে পিডিএফটা আছে। ওকে, আচ্ছা, তোমাদের মনে আছে একটু আগে আমরা শিখলাম যে রেট্রো ভাইরাস বা রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইম, এরকম আমরা পড়ছিলাম। সো এটার একটা কাহিনী আছে। নর্মালি আমাদের কি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, তাই না? কোষের গঠন চ্যাপ্টারে আমরা পড়ছি। যখনই ডিএনএ থেকে আরএনএ তৈরি না হয়ে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, উল্টায় যায় জিনিসটা, তখনই এটাকে বলা হয় রেট্রোভাইরাস, যেটা নাকি এইচআইভির ক্ষেত্রে দেখা যায়। মানে রেট্রো মানে পিছন দিকে উল্টা একটা জিনিস হয়। ঠিক আছে, তাহলে ডিএনএ থেকে আরএনএ না হয়ে এই জিনিসটা অপোজিট হয়ে যায়, আরএনএ থেকে ডিএনএ হয়ে যায়, তখনই আমরা এটাকে বলে হয় রেট্রোভাইরাস। গেল, শেষ। এরপর তোমাদেরকে ছক পড়ার একটা টেকনিক বলে দিই। তোমরা পড়ার সময় অনেক ধরনের ছক দেখবা। এখানে দেখো ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসের পার্থক্য দেওয়া আছে। তোমরা যে কোনো একটা পড়বা, হয় আরএনএ ভাইরাস পড়বা বা ডিএনএ ভাইরাস পড়বা। আমাকে একটু কমেন্টে জানাও কে কোন ভাইরাসটা পড়বা, ডিএনএ কে পড়বা আরএনএ কে পড়বা, একটু জানাও। অলওয়েজ চেষ্টা করবা যে এরকম এক পাশ পড়তে, না হলে তোমারই কষ্ট হবে, তোমারই পরীক্ষা হলে কনফিউজ হওয়ার চান্স বেড়ে যাবে। যেমন দেখো, আরএনএ ভাইরাসের কোর হলো আরএনএ, এটার অবভিয়াসলি ডিএনএই হবে, রাইট? উদ্ভিদের ভাইরাস গুলো নর্মালি এরকম হয়, আরএনএ হয়। মানে এক্সেপশনও বলে দিছে, প্রাণীর ভাইরাস গুলো নর্মালি ডিএনএ হয়। হ্যাঁ, এরকম দেখো এখানে বলে দিছে, সাধারণত এরকম থাকে থাকে না, এরকম কিছু পার্থক্য আছে। সো অলওয়েজ এক পাশ পড়বা, হয় আরএনএ বা ডিএনএ, যার যেই সাইড পড়তে ভালো লাগে সে সেই সাইড পড়বা। ডিএনএ পড়বা, ও বাবা, তোমরা ম্যাক্সিমাম ডিএনএ পড়তে চাইছো, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ডিএনএ পড়ো, হ্যাঁ ঠিক আছে। অলওয়েজ, শুধু এটার ক্ষেত্রে না, এই ছকটা দিয়ে আমি দেখাইলাম যে তুমি বাকি ছকগুলা কি করবা। ঠিক আছে, বাকি ছকগুলা তোমার এক পাশ পড়তে হবে। ওকে, এরপরে এখানে কি বলছে আমি একটু সামারি করে দিই। ভাইরাস যে পরজীবী বুঝাইলাম তোমাদের একটু আগে, যে জীবদেহের বাইরে সেটা নিষ্ক্রিয়, এটা একটু বুঝাই দিই। নর্মালি কি হয়, ধরো তোমার ঠান্ডা লাগছে, সেই ঠান্ডা লাগার জন্য নর্মালি ভাইরাস দায়ী হয়। হ্যাঁ, ভাইরাল বলি আমরা, কমন কোল্ড বলি, ফ্লু বলি, ভাইরাল ফিভার বলি, অনেক কিছু বলি। তো ওই ভাইরাসটা শুধুমাত্র তোমার ঠান্ডা লাগাইতেই পারে। ঠিক আছে, সে তোমার স্কিনে কোনো ইনফেকশন করতে পারবে না। কেন? এটা একটা মজার কিন্তু থিওরি, কারণ ওর কোনো রিসেপ্টর নাই, মানে বসার জায়গা নাই। আমাদের শ্বাসতন্ত্রে ওর বসার জন্য একটা সিট আছে, একটা সোফা আছে, একটা চেয়ার আছে, সেখানে ও বসে এবং আমাদের ঠান্ডা কাশি সর্দি যা কিছু করে ও করতে পারে। কিন্তু এই পার্টিকুলার ভাইরাসটার বসার জন্য আমাদের স্কিনে বা আমাদের ব্রেইনে কোনো সোফা নাই, কোনো সিট নাই, এই জন্য ও চাইলেও আমাদের স্কিনে কোনো বসতে পারবে না, আমাদের স্কিনে কোনো রোগ করতে পারবে না। আবার ধরো পক্স, চিকেন পক্স শুনছো না সবাই? ওকে, সো এই পক্স কি করে, চিকেন পক্স এর জন্য যে দায়ী ভাইরাস আমরা পড়বো ভ্যারিসেলা জোস্টার। এই ভাইরাসের বসার জন্য আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো, মানে শ্বাসতন্ত্রে, আমরা গতদিন শ্বসন করছি না, আমাদের এই শ্বাসতন্ত্রে কোনো সোফা নাই ওর বসার জন্য, তাহলে ও বসতেও পারবে না, রোগও সৃষ্টি করতে পারবে না, কাইন্ড অফ দ্যাট আর কি। বুঝতে পারছি আমরা এই কনসেপ্টটা সবাই? আমরা কনসেপ্টটা সবাই বুঝতে পারছি, যার যেখানে বসার অধিকার নাই সে সেখানে রোগ সৃষ্টি করতে পারে না, এটাই হলো এখানে বলছে। ওকে, এবার চলে আসি ইমার্জিং ভাইরাস। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমি ভিতরে সবকিছু বলতে গেলে আসলে এই অণুজীব চ্যাপ্টারের জন্য পার্টিকুলারলি 3টা ক্লাস লাগে, বাট আমি একটু বলে দিই। ইমার্জিং ভাইরাস হলো কি, ইনিশিয়ালি সেটা অন্য কোনো প্রাণীর দেহে ছিল, এরপরে সেটা মানুষের দেহে চলে আসছে। ইনিশিয়ালি সেটা অন্য কোনো প্রাণীর দেহে ছিল, এখন সেটা মানুষের দেহে চলে আসছে, এটাই হলো ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস, ঠিক আছে, দেখো বোল্ড একটা লাইন দেওয়া আছে, আদি পোষক থেকে পরে নতুন পোষক প্রজাতিতে সে চলে আসে, স্থানান্তর হয়, এগুলাকে বলে ইমার্জিং ভাইরাস। উদাহরণগুলা 100 দিয়ে রাখো, এটা আসবেই, মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এটা চলে আসতে পারে। এইচআইভি, সার্স, নাইল, ইবোলা। তো এইচআইভি, ইবোলা এই দুগুলার নাম আমরা শুনছি, সার্স কি, এই সার্স নিয়ে আমরা পড়াশোনা করবো, আছে নাইল ভাইরাস। তো এইগুলার উদাহরণ লাগবে লাগবে লাগবেই, ঠিক আছে, ইমার্জিং ভাইরাস। আচ্ছা, এই পর্যন্ত আমাদের পড়া শেষ হলে এবার একটু ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াই দিই, সেটা হলো এখান থেকে প্রশ্ন আসে যে ভিরিয়ন কি, ভিরয়েড কি, প্রিয়ন কি, আর নিউক্লিয় ক্যাপসিড কি, এইটা নিয়ে প্রশ্ন আসে। তো আমরা একটু লিখে নিব। আমরা পড়লাম কি, আমাকে একটু বলো তো, ভাইরাসে কি কি থাকে? মেইন দুইটা জিনিস, এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন, ভাইরাসে মেইন দুইটা কি থাকে? একটা থাকে নিউক্লিক অ্যাসিড, মানে হলো আরএনএ
বা ডিএনএ, রাইট? আর একটা কি থাকে? প্রোটিন আবরণ, যেটার নাম আমরা কি বলছি? ক্যাপসিড। তাহলে যখনই তোমার প্রশ্ন আসবে যে ভাইরাসের মেইন দুইটা উপাদান কি, তুমি এই দুইটা বলতে পারবা, রাইট? এখন এই যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণে গঠিত একটা সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস, এটাকেই বলা হচ্ছে কি? ভিরিয়ন। আমি বলে দিচ্ছি, তুমি লিখে নিও কি লিখবা, কেমনে মনে রাখবা। সেই ভিরিয়ন আমরা কেমনে মনে রাখবো? ভিরিয়ন মনে রাখবো দুইটা ওয়ার্ড দিয়ে, সংক্রমণক্ষম। আমার এটা অনেক ভুল হইতো, এই জন্য আমি লিখে দিচ্ছি তোমাদের। সম্পূর্ণ, সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাকেই বলা হয় ভিরিয়ন। ঠিক আছে? পারবো আমরা? পারবো আমরা? ওকে। তাহলে সংক্রমণক্ষম সম্পূর্ণ মানে নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিনও আছে, এই ধরনের ভাইরাস কণাকে আমরা বলতেছি ভিরিয়ন। পারবো? ওকে। এখন ধরো নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিনও আছে, কিন্তু সে সংক্রমণ করতে পারে না। তাহলে সংক্রমণ ক্ষমতা বিহীন যদি কোনো কিছু থাকে, তার নাম হইল নিউক্লিওক্যাপসিড। বহুত বড় একটা নাম, এটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, এই লাইনটা হুবহু। বুঝতে পারতেছো তো আবুল হাসান স্যারের বই কেন পড়তে হবে? হুবহু প্রশ্ন আসছে। তাইলে সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাসকে বলা হচ্ছে ভিরিয়ন। গেল, মানে ভাইরাস ইজ আ ভিরিয়ন, শেষ। এটা নিয়ে কোনো কনফিউশনে কিছু নাই। আর যদি আমি বলি সংক্রমণ ক্ষমতা নাই, সংক্রমণ ক্ষমতা বিহীন, সেটার নাম হলো নিউক্লিও ক্যাপসিড। তো সংক্রমণ ক্ষমতা নাই যার, সেই নিউক্লিও ক্যাপসিড। মনে রাখবে, মনে থাকবে দুইটাই দন্তন্য আছে। সংক্রমণ ক্ষমতা আছে সম্পূর্ণ, তাকে কি বলতেছি? ভিরিয়ন। সংক্রমণ ক্ষমতা নাই, তাকে কি বলতেছি? বলো। নিউক্লিও ক্যাপসিড। নাই, নিউক্লিও ক্যাপসিড, শেষ কাহিনী। এইবার আসো, বইয়ের মধ্যে আমি দুইটা লাইন দেখাই দিই, তাহলে বুঝবা যে আপু কেন এইটার পিছনে পড়ছে এরকম। এই দেখো, এখান থেকে প্রশ্ন আসে, নিউক্লিক অ্যাসিড এবং একে ঘিরে অবস্থিত ক্যাপসিডের সমন্বয়ে গঠিত একটা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাস। দেখো, সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস, এটাকেই বলা হচ্ছে ভিরিয়ন। তাহলে বুঝলাম এই ভাইরাস ইজ আ ভিরিয়ন। আর সংক্রমণ ক্ষমতা বিহীন যে ভাইরাস আছে সেটাই কি? নিউক্লিক অ্যাসিড। মানে নাই, সংক্রমণ ক্ষমতা নাই। এই দুইটা নিয়ে আর কখনো কারো প্যাচ লাগবে? এই দুইটা কিন্তু ভুল করবাই, ভুল করবাই। ঠিক আছে? এই দুইটা অনেক ভুল যায়, অনেক ভুল যায়। তো আমিও বহুতবার পড়ার পরে এটা পেঁচাই ফেলতাম, এই জন্য তোমাদেরকে আলাদা করে পড়াইলাম। যা কিছুই সম্পূর্ণ সংক্রমণক্ষম ভাইরাস সেটাই ভিরিয়ন, এবং সংক্রমণ ক্ষমতা নাই মানে হলো নিউক্লিও ক্যাপসিড। আচ্ছা, আমরা কি কি বললাম? ভাইরাসে নিউক্লিক অ্যাসিডও আছে, প্রোটিনও আছে। তো ধরে নিচ্ছি আমি প্রোটিন নাই, আমি খালি আরএনএ বা নিউক্লিক অ্যাসিড আছে। সেই আরএনএটাই হলো ভিরয়েড। আরএনএটাই ভিরয়েড, আর প্রোটিনটাই হলো প্রিয়ন। দেখছ, একদম ইজি না? আরএনএটাই ভিরয়েড, প্রোটিনটাই হলো প্রিয়ন। তাহলে এখানেই তোমরা লিখে ফেলতে পারবা, এই আরএনএটাকেই আমরা বলতেছি ভিরয়েড। একদম ম্যাথের মতো হয়ে গেল জিনিসটা, ভিরয়েড। আর এই প্রোটিনটাকে আমরা বলতেছি কি? প্রিয়ন। প্রিয়ন প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, মনে রাখবা। প্রোটিন আবরণীর নাম প্রিয়ন, প্রিয়ন হলো প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। জাস্ট তুমি একটা জিনিস পড়লা, পড়ে নিজের মতো করে সামারি করবা। ঠিক আছে? এটাই হইলো মেডিকেলে ভালো করার ট্রিক্স। বুঝছি আমরা সবাই? এক্সিলেন্ট। ওকে, তাহলে আমরা পারবো। আমি সামারি করে নেক্সট টপিকে চলে যাই। সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কি বলা হয়? তোমরা বলো। সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস বলা হয় ভিরিয়ন। সংক্রমণ ক্ষমতা নাই, তাহলে নিউক্লিও ক্যাপসিড। পারলাম। ওকে, নেক্সট আসো, এই যে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের মধ্যে আরএনএটাকে বলা হয়, বলো আরএনএ সত্তাটাকে কি বলা হয়? ভিরয়েড। ভিরয়েড। আর প্রোটিন যে ফাইব্রেটটা ছিল এটাকে বলা হচ্ছে প্রিয়ন, যেটা প্রাণীদেহে নরমালি রোগ সৃষ্টি করে। ঠিক আছে? পারবো আমরা?
আশা করি পারবো। ওকে, এরপরে দেখো ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়নের মধ্যে পার্থক্য আছে, সো পার্থক্যটা পড়তে পারো, কিন্তু আমি যেটা বললাম এটা মনে রাখলে আর কিছু লাগে না। দেখো প্রিয়ন, দেখো প্রিয়ন প্রোটিন প্রাণীদেহে, শেষ, এক কথায় শেষ। প্রিয়ন তো প্রোটিন, আর নিউক্লিক অ্যাসিড কেমনে থাকবে, আর আমার পড়াই লাগবে না। ভিরয়েড কি বলছি, ডিএনএ কেন থাকবে, এটা তো আরএনএ ভিরয়েড, তাই না, এতে প্রোটিন কেন থাকবে, ওমা এটা কি আমার কেমন কথা হইলো। আর প্রিয়ন যদি প্রাণীদেহে রোগ সৃষ্টি করে, তাহলে ভিরয়েড উদ্ভিদে রোগ সৃষ্টি করবে। হয়ে গেল, পড়া শেষ। আর তারপরে কি দেখো, ভিরিয়ন কি বললাম, আরএনএও থাকে, ডিএনএও থাকে, প্রোটিনও থাকে, উদ্ভিদ প্রাণী দুইটাতেই রোগ সৃষ্টি করতে পারে, একটা ভাইরাসের বৈশিষ্ট্য। তাহলে ছকটা পড়ার আগে, ছক থেকে কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ, তাহলে ছক পড়ার আগে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে কি আর কিছু দরকার হয় বলো, তোমার একটু কষ্ট হবে না। এরপরে না ভাইরাসের গঠন দেওয়া আছে, হ্যাঁ, তো আমি যা বলছি এখানে মোটামুটি সেগুলাই বলা আছে, মুখস্থ করার মতো কিছু টার্ম আছে যেগুলো নাকি অলওয়েজই মুখস্থ করতে, যেমন একটা লাইন দেখা যেখান থেকে তোমাদের প্রশ্ন আসে অলওয়েজ, যখনই তুমি পরীক্ষা দিতে বসবে তখনই এই প্রশ্নটা আসবে যে কয়টা স্পর্শক তন্তু থাকে। টি2 ভাইরাস যে আছে না, টি2 ব্যাকটেরিওফাজ, বললাম কি, ফাজ মানে হলো টু ইট, যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে তাদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ। আর টি2 ব্যাকটেরিওফাজে কয়টা স্পর্শক তন্তু থাকে, 6টা। বেস প্লেট কয়টা থাকে, একটা, এই যে ছবি দেখলে বুঝবা, এই যে স্পর্শক তন্তু হলো এইগুলা, এরা হলো বেস প্লেট, হ্যাঁ। তোমরা এগুলো আঁকাইছো ইয়েতে, তাই না, একাডেমিক পড়ার সময় এগুলা আসতো, আমাদেরও তো আসতো এগুলা। হলিক্রস কলেজে তো ওই যে কুইজের হয়তো যে আমাদের, হ্যাঁ, ওইগুলোর মধ্যেও দিয়ে দিত। তা কতবার যে আঁকছি এসব। এখানে দেখো কোভিড-19 দিয়ে অনেক কিছু লেখা আছে। তো কোভিড-19 এখন আসলে আসার মতো না, কিন্তু ভাইরাস হিসেবে এটার গঠনটা অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং, এই জন্য কিন্তু তোমার মানে পড়তে হবে, ঠিক আছে। এই যে সার্স করলাম না একটু আগে, সার্সের ফুল ফর্ম আসতে পারে দেখো পরীক্ষায়, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, সার্স। মার্স কি মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, কেমন। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তোমরা 2020 সালে সবাই প্যান্ডেমিক কথাটা শুনছো, তোমরা কি জানো প্যান্ডেমিক মানে কি, প্যান্ডেমিক মানে কি? প্যান্ডেমিক হলো একটা টার্ম যেটা সমগ্র বিশ্ব জুড়ে একটা কিছু একটা কনসার্ন থাকে, মানে এক দেশ থেকে আরেক দেশে ছড়া যায়। আমি একটু এক্সাম্পল দিয়ে এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক তিনটা বলবো। ধরো তুমি ঢাকায় থাকো, ধরো পার্টিকুলারলি বর্ষাকালে ঢাকাতেই ডেঙ্গু হয়, আর কোথাও হয় না, ঠিক আছে, তাহলে ঢাকার জন্য এন্ডেমিক কি, ডেঙ্গু। মানে একটা ছোট্ট জায়গার মধ্যে, যদিও ঢাকা ছোট না তারপরে মনে করো আহ, মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ওটা কনফাইন্ড, তখন আমরা বলতেছি এটাকে এন্ডেমিক, ঠিক আছে। দেখো একটা সংকীর্ণ অঞ্চল বা জনসংখ্যা বাজার, শুধুমাত্র বর্ষাকালে ঢাকার জনগোষ্ঠীর মধ্যেই দেখা যায় যে ডেঙ্গু রোগের প্রবণতা বেশি, তখন এটাকে আমরা বলি এন্ডেমিক। যদি এটা ঢাকা এবং ঢাকার আশেপাশে, বা ধরো বাংলাদেশের মানচিত্রের যে কোনো একটা সাইডে, ধরো পশ্চিমের দিকে, বা ধরো উত্তরের দিকে উত্তরবঙ্গে, হ্যাঁ, বা ধরো তোমার মোটামুটি দক্ষিণ দিকে যা যা আছে, হ্যাঁ, এই রিজিয়নে হয়, মানে একটা পুরো রিজিয়ন ধরে হয়ে যায়, তখন এটাকে বলি এপিডেমিক। যেমন পশ্চিম আফ্রিকার ইবোলা যে ভাইরাসটা, এটা কিন্তু তোমার কি বলবো বলো তো, এটা বলবো এপিডেমিক। আর এই যে পুরো বিশ্ব জুড়ে মহামারী হলো, এটাই হলো প্যান্ডেমিক, করোনা। তাহলে এপিডেমিক, এন্ডেমিক এবং তোমার প্যান্ডেমিক এটা বুঝছি, এটা কিন্তু লাগবে, হ্যাঁ। এন্ডেমিক, এন্ডো মানে হলো কোন একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই, এপিডেমিক মানে একটু ছড়াইছে, আর এন্ডেমিক মানে পুরো দেখা যায় বিশ্বের বেশিরভাগ দেশেই ছড়াই গেছে। তাহলে করোনা ভাইরাস কি হইলো বলতো, করোনা ভাইরাস কিসের উদাহরণ, করোনা দিয়ে যে মহামারী হলো সেটার কিসের উদাহরণ, এক্স্যাক্টলি এটা হলো প্যান্ডেমিক, আমরা এটা সবাই জানি তাই না, প্যান্ডেমিক। আচ্ছা, এরপরে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হয় কিভাবে সেটা নিয়ে বলা আছে। এই পুরো প্রসেসটা তোমাদের একাডেমিকে লাগবে, কিন্তু অ্যাডমিশনে লাগবে না, এখানে খালি হেডলাইন গুলা লাগবে, যে লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, এগুলোর হেডলাইন, যে হ্যাঁ কি কি ধাপ আছে, কিন্তু এখানে থেকে কখনো মেডিকেলে প্রশ্ন আসে না। আমি তোমাদেরকে একটু বলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা একটাকে টেটপোল টি সিরিজ পড়ছিলাম, মনে আছে, টেটপোল মানে ব্যাঙাচি আকৃতির টি সিরিজ। আমরা এখন মনে রাখবো এই টি সিরিজে আমরা পাই লাইটিক চক্র, এই যে লাইটিকের ট, টি সিরিজের ভাইরাস। তাহলে টি সিরিজের ভাইরাসে কি হয় বলো আমাকে, টি সিরিজের ভাইরাসে হয় লাইটিক সাইকেল, ঠিক আছে, কোষে লাইসিস হয়, কোষগুলো বিদীর্ণ হয়ে যায়, এটা তুমি পুরো ডিটেলস
যদি পড়ে থাকা কখনো তখন এটা বোঝা পসিবল। আর হলো এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনোই এই আসে না, ডিটেলস আসে না, খালি এই ধাপগুলোর নাম আসলেও আসতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে লাইটিক ট T2 ফাজের টি, ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, আমি এখানে যা যা লাগবে দাগাই দিছি, একবার দেখলে পারবা। লাইসোজেনিক তাইলে কারা করে? লাইসোজেনিক করে ল্যামডা ফাজ, ল্যামডা ফাজে হয় লাইসোজেনিক। তাইলে একটু আমাকে কষ্ট করে জানাই দাও তো, লাইটিক চক্রে, লাইটিক চক্রে কোন ভাইরাস আসে? লাইটিক চক্রে কোন ভাইরাস আসে? কোন ব্যাকটেরিয়া গুলো থাকে? T2 সিরিজ, রাইট, এক্সিলেন্ট, T2 সিরিজ পারবো আমরা। আর ল্যামডা ফাজ হলো লাইসোজেনিক। আচ্ছা, দেখো এগেইন এখানে দুইটা অপোজিট জিনিসের পার্থক্য করে দিছে। আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট এখানে তোমার এক পাশ পড়বো, হয় লাইটিক পড়বো বা লাইসোজেনিক পড়বো, এগেইন এটা তোমার ইচ্ছা কোনটা পড়বা। এবার চলে আসি আমরা অর্থনৈতিক গুরুত্ব, আমাদের আজকের লাস্ট টপিক অর্থনৈতিক গুরুত্ব। আমি একটু বলে দিই, যখনই কোনো কিছুর অর্থনৈতিক গুরুত্ব দেখবা, একাডেমিকে এগুলো তোমার ডিটেলস আসলেও অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলা কিন্তু ওইভাবে পুরাটা লাগবে না। কি লাগবে, যখনই কোনো বইয়ে যে কোনো জায়গায় ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজিতে আছেই, বাট যেখানেই দেখো তোমার মানব দেহ এবং তার রোগ আছে, এই দুইটা কথা আছে, সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন দেখো এক্সাম্পল তোমাদের সামনেই আসে, ভাইরাস মানব দেহে কোন কোন রোগ সৃষ্টি করে, এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে। তো আমরা অলরেডি কিছু ভাইরাসের নাম জানি, ওই ভাইরাসের রোগগুলোর নাম জানি, যেমন HIV, তাই তো? এইচআইভি ভাইরাস কোন রোগ করে? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস যেটা আছে এইচআইভি, এইডস করে, রাইট? তো এটা আমরা জানি। তো এই যে নোভেল করোনা ভাইরাস, করোনা ভাইরাস কি রোগ করে? কোভিড রোগ করে আমাদের। তো এইগুলা জাস্ট আমরা ভাইরাসের নাম মনে রেখে পারবো, যেমন বসন্ত মানে পক্স, চিকেন পক্স, হ্যাঁ, হাম, দেখো পোলিও, তারপরে দেখো জলাতঙ্ক মানে র্যাবিস, তারপরে কি ইনফ্লুয়েঞ্জা, হারপিস। এই যে রোগগুলার নাম অনুযায়ী আমরা ভাইরাসের নাম জানতে পারি, বা ভাইরাসের নাম অনুযায়ী রোগের নাম জানতে পারি, যেটা তোমার প্রেফারেবল। কেমন? উদ্ভিদের রোগ এত ইম্পর্টেন্ট না। 5 নাম্বারটা কেন দাগাইছি? কারণ এটা পরীক্ষা আসছে। HIV-র ফুল ফর্ম কি, এইডস এর ফুল ফর্ম কি? এটা তোমাদের ওই যে জুওলজি 9th চ্যাপ্টারেও আছে লাস্টের দিকে, এইটা এখান থেকে লাগবে। বলে রাখা ভালো, এইডস কিন্তু কোনো পার্টিকুলার একটা রোগ না। যখন এই HIV-র আক্রমণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়, এই অবস্থাটার নামই এইডস। বুঝতে পারছি? এই অবস্থাটার নামই এইডস, মানে আমাদের প্রতিরক্ষায় যেই সেলগুলা কাজ করে, যে সেলগুলা কাজ করে, সেই সেল মানে মেরে ফেলে আর কি, যে HIV তোমার এই যে যত ধরনের প্রোটেক্টিভ আমাদের টি সেলগুলো আছে সেগুলো মেরে ফেলে, এবং এই অবস্থাটাকেই বলা হচ্ছে এইডস। পারবো আমরা? হ্যাঁ, তাহলে এইডস এর ফুল ফর্ম, আর এইডস কি দিয়ে হয়? HIV দিয়ে, এটার ফুল ফর্ম জানবো। এরপরে কিছু ভাইরাস আর তাদের সিগনিফিকেন্ট কোনো বৈশিষ্ট্য লিখছে। আমি তোমাদেরকে একটা একটা লাইন বলবো, সেখান থেকে প্রশ্ন আসবে, একটু শুনে রাখো, পরে নিজেরা পড়ে নিও। HIV থেকে পড়ছি আমরা ইবোলা। ইবোলার জন্য আমরা মনে রাখবো কি জানো? এর আক্রমণে দেহের কোষ ফেটে যায়, কোষ লাইসিস হয়, সেল লাইসিস হয়। আমি একটা একটা ওয়ার্ড বলি, একটা একটা ফ্রেজ বলি, এগুলাই তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে? আমরা আর বেশি সময় নিব না। বুঝতে পারছি তোমাদের জন্য অনেক টাইম ধরে আমি বক বক করতেছি, তোমাদের নিশ্চয়ই বোরিং লাগতেছে, না লাগলেও লাগবে একটু পরে। তো আমি একটু তাড়াতাড়ি যাই, হ্যাঁ? তাহলে ইবোলা ভাইরাসের জন্য একটাই মনে রাখবো, সেটা হলো দেহের কোষ ফেটে যায়। কোনো কিছুর কোষ ফেটে গেলে হয় সেখান থেকে তোমার, যদি কোষের মধ্যে রক্ত থাকে তাহলে রক্ত বের হবে, যদি কোষের মধ্যে ফ্লুইড থাকে তাহলে ফ্লুইড বের হয়ে যাবে, যে মানে একটা ক্ষতি তো হবে। তাহলে এই ইবোলাতেও কিন্তু মানুষ মারা যাইতে পারে, ঠিক আছে? মনে থাকবে কোন, এটা এভাবেই আসবে যে কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়। এবার আসে জিকা ভাইরাস। জিকা কিছুই না, ডেঙ্গুর মতো এবং চিকুনগুনিয়ার মতোই। ডেঙ্গু যা দিয়ে হয় এডিস মশা দিয়ে, এই জিকাও যা দিয়ে হয়, চিকুনগুনিয়াও তা দিয়ে হয়। ডিফারেন্স কি? এই জিকাতে একটা স্পেশালি একটা মানে সিমটম আমরা পাইছি, যে কোনো প্রেগনেন্ট থাকা অবস্থায় কোনো মাকে যদি এই মশকি, নর্মালি মশা তো কামড়ায় না, মানে ফিমেল মশা যেগুলো আছে মশকি, তারাই কামড়ায়। তো এই মশকে যদি কামড়ায়, তখন ওই যে বেবিটা হয় তার অপরিণত মস্তিষ্ক নিয়ে সে জন্মায়, এটাকে বলা হয় মাইক্রোসেফালি। মাইক্রোসেফালি, ঠিক আছে? তোমরা দেখবে যে ব্রাজিলে যখন অলিম্পিকের আয়োজন করা হচ্ছিল, তখন এইটার প্রাদুর্ভাব খুব বেড়ে গেছিল, জিকা ভাইরাস। এবং এই মশা তো এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দর মতো ফ্লাই করতে পারে, তোমার আমার মতো তো না, জ্যাম ঠেলে যাইতে হয় না, প্লেন ভাড়া লাগে না।
ঠিক আছে। তো এই মশা যদি এক দেশ থেকে আরেক দেশে যায়, এই জন্য এটা খুব দ্রুত ছড়াই পড়তেছে। দ্যাটস ইট, মানে জিকা ভাইরাস নিয়ে ভয় পাওয়ার এই একটাই ক্লাস। ঠিক আছে। আচ্ছা, নিপা ভাইরাস। নিপা ভাইরাসের জন্য কি মনে রাখবা জানো? আমরা শীতকালে একটা জিনিস, মানে গ্রামের বাড়িতে গেলে বা যারা গ্রামে আমরা থাকি তাদের জন্য খুব ভালো লাগার একটা খাবার আছে শীতকালের সকালে। সেটা কি? সেটা হলো খেজুরের রস, তাই না? খেজুরের রস খাইতে মজা লাগে না শীতকালে? সো এই যে খেজুরের রসের মাধ্যমে একটা রোগ ছড়ায়, সেটা হলো এই যে নিপা ভাইরাসের মাধ্যমে যে রোগটা সেটা। ঠিক আছে, কাঁচা খেজুরের রসে এটা পাওয়া যায়। কেন? কারণ বাদুড়, বাদুড় হলো এটার বাহক। ওই যে যে ইগুলা থাকে না, পাত্রগুলো থাকে না খেজুর গাছের সাথে অ্যাটাচ করা, সো ওখানে এসে যে বাদুড় যদি হাগু করে দেয় বা বাদুড় যদি সেটা কোনোভাবে টাচ করে মুখ দিয়ে, হ্যাঁ, তখন তোমার এটা ওইটা তোমার মানে রসের মধ্যে ছড়ায় পড়ে, এবং সেটা যদি আমরা খাই খেজুরের রসটা, তখন আমাদের এই রোগ সৃষ্টি হয়। সো নিপা ভাইরাস কেন আহ ক্ষতিকর? কারণ এটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসতন্ত্রে অ্যাটাক করে, এবং মানুষ কিন্তু মারাও যায় নিপা ভাইরাসের আক্রমণ। মনে থাকবে, তাই নিপা ভাইরাস মানেই আমরা মনে রাখবো খেজুরের রস, এবং এটা কোথায় আক্রমণ করে? আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে, শ্বসন তন্ত্রে। ওকে, এরপরে একটা আছে বার্ড ফ্লু, একটা আছে সোয়াইন ফ্লু। এখান থেকে প্রশ্ন আসে, মানে কোন টাইপ দিয়ে কোনটা হয়, এটা একটা ছক আছে, আমরা পড়বো। তো আমরা মনে রাখবো যে বার্ড ফ্লু যেটা, সেটা H5N1। দুইটা জিনিস আছে, H1N1 আর একটা আসলে H5N1। বার্ড ফ্লুতে 5 মনে রাখবো, ঠিক আছে? বার্ড ফ্লুতে 5, 5টা বার্ড, এটা মনে রাখবো। ওকে, আচ্ছা, এবার চলে আসি একটু আমরা হেপাটাইটিস বি ভাইরাস, যেটা নিয়ে ডিটেলস পরে লেখা আছে, আমি একটু বলে দিই। হেপাটাইটিস বি ভাইরাস খুবই ভয়ানক। হেপাটাইটিস বি দিয়ে নর্মালি কি রোগ হয় তোমরা জানো? আমাকে একটু কমেন্টে বলো তো, যারা ক্লাসটা দেখতেছো। ডাক্তার হবা, এতটুকু তো জানতে হবে। হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে কি হবে তোমার? তোমার হবে কেন, মানে ধরো অন্য কারো হইলো, তুমি তো ডাক্তার হিসেবে ট্রিটমেন্ট করবা। অবশ্য ডাক্তাররাও অসুস্থ হয়, যেটা সাধারণ মানুষ মানতে চায় না। তো হেপাটাইটিস দিয়ে মানুষের কি রোগ হয়? বি, হেপাটাইটিস বি ভাইরাসে জানো? জন্ডিস হয়, রাইট? জন্ডিস, ঠিক আছে, জন্ডিস হয়। জন্ডিস কোথাকার রোগ? কোথায় হয় নর্মালি, মানে কেন জন্ডিস একটা হলো লক্ষণ। এটা কেন হয়? হেপাটাইটিস রোগ যখন কারো হয়, মানে লিভারে ইনফ্লামেশন। আইটিস মানে কি? গত ক্লাসে শিখছো, আইটিস মানে ইনফ্লামেশন। সো লিভারে প্রদাহ হইলে তোমার লিভার ক্যান্সার, হেপাটাইটিস, জন্ডিস এরকম এরকম হবে। সো এটার জন্য কালপ্রিট কে? হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি তে আরো বহুত কিছু হয়, দেখো। এই যে লিভার ক্যান্সার বললাম আমরা, ঠিক আছে, এই লিভার ক্যান্সারই তো একমাত্র হয়ে যায় না। এটার আগে এই যে বললাম তোমার হেপাটাইটিস হয়। হেপাটাইটিস কিন্তু একটা ভয়ানক রোগ, মানে রেস্ট নেওয়া ছাড়া এটা তেমন ভালো কোনো ওষুধ নাই। প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয় কি? জরায়ু মুখ ক্যান্সার, অ্যানোজেনিটাল ক্যান্সার হয়, জরায়ু মুখ ক্যান্সার। আর হার্পিস সিমপ্লেক্স দিয়ে হয় ক্যাপসি সার্কোমা। এইচআইভি যাদের থাকে না, মানে ধরো এইচআইভি আক্রান্ত যারা থাকে, এইডস রোগ, এদের ত্বকে এক ধরনের ক্যান্সার হয়, সেটাই হলো তোমার এই ক্যাপসি সার্কোমা। ঠিক আছে, পারা যাবে। ডাক্তারি পড়তে ভালো লাগে যদি তুমি মনে রাখতে পারো ঠিক মতো। ওকে, আচ্ছা, যাই হোক, চিকুনগুনিয়া আইডিএন এর মতোই একটা রোগ, এটা আমরা জানি। আমার চিকুনগুনিয়া হয়েছিল যখন আমি মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম। খুবই ভয়ানক, মানে হাত পায়ে এত ব্যথা করে আর এত দুর্বল লাগে, মনে হয় যে ওঠাই যায় না। ডেঙ্গুর মতোই সব সিমটম, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশি মানে জয়েন্ট পেইন, এগুলাই হয়। কোভিড-19 এর কথা আমি আর বললাম না। একটা আছে কোয়ারেন্টিন, আর একটা হলো আইসোলেশন। আমরা সবাই কোয়ারেন্টিনে ছিলাম একটা টাইম। সো রোগ যদি না হয়, তোমার যদি সন্দেহ হয় যে ভাইরাসটা ছড়াইতে পারে তোমার থেকে, তাহলে তুমি কোয়ারেন্টিনে থাকবা। আর যদি তোমার রোগ শনাক্ত হয়ে যায়, তখন তুমি আইসোলেটেড থাকবা সবার থেকে। ঠিক আছে। আচ্ছা, একটু বলে দেই, এই যে দেখতেছো না, এই জায়গাটুকু, এইটুকু নতুন আসছে, এইবারে এডিশনে নতুন আসছে। মানে তোমার এখানে যে নোবেল করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করার জন্য কে কে নোবেল পাইছে? করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করার জন্য কে কে নোবেল পাইছে, এই জিনিসটা এই বইয়ে ইনক্লুড করা হয়েছে। জাস্ট এতটুকু নতুন আসছে। আর এর বাকি সবই সেম। ওকে, বাকি সবই সেম, আরো দুইটা জায়গায় চেঞ্জ আসছে, আমি বলে দিব। ভাইরাসের উপকারিতা মানে কি? মানে চিন্তা করতে পারো যে ভাইরাসের এত রোগ হয়, আপু তাইলে ভাইরাসের কোনো উপকারিতাও থাকতে পারে? হ্যাঁ পারে, ভাইরাসের উপকারিতাও আছে।
সেটা হলো তোমার এই যে 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 রোগ ভাইরাস করে সেগুলারই টিকাও আমরা ভাইরাস থেকে পাই। প্রতিরক্ষা চ্যাপ্টারের টিকার যে ভ্যাকসিনের যে পার্টটা আছে ওটা পড়লে বুঝবা। যে 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 রোগ ভাইরাস দিয়ে হয় তাদের টিকাও আমরা ভাইরাস থেকে পাই। ওকে, গেল। এবার এখানে দেখো প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাসের একটা ছক আছে, আমি অনেকগুলো দাগাই দিছি, পড়াই দিছি, এগুলা পড়লেই হবে। একটা একটু মনে রাখতে পারো যে চিকেন পক্স, জল বসন্ত, এই ভাইরাসটার নাম কি? এটার নাম হলো ভ্যারিসেলা জোস্টার। আরেকটা আছে হলো গুটি বসন্ত স্মল পক্স, এটার নাম হলো ভ্যারিওলা। তো এটা কেমনে মনে রাখবা? আমার একটা ফ্রেন্ড ছিল যার কখনো পক্স হয় নাই, কিন্তু আমার পক্স হয়েছে ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষার ঠিক আগে। ঠিক আছে, তো আমার পক্স হয়েছে শুনছে, আশেপাশে একদিন ডিসকাশন হচ্ছিল যে মোটামুটি সব ফ্রেন্ডেরই হয়েছে, ওই একটা ফ্রেন্ডেরই হয় নাই। তো তার খুব শখ আর কি, মানে যে মনে হচ্ছে ওয়াও জোস, পক্স হয় মানুষের, মানে কেমন হয় আমার এটা দেখার খুব ইচ্ছা। এই শয়তানটার জন্য তোমরা মনে রাখতে পারো যে এই যে জোস একটা ভাইরাস দিয়ে চিকেন পক্স হয়, আসলে মোটেও জোস না। যাদের পক্স হয়েছে তারা জানো এটা খুবই বেদনাদায়ক একটা রোগ, খুবই কষ্ট, মানে খুব বিরক্ত লাগে পক্স হইলে, রাইট? তো আমরা মনে রাখবো যে জোস একটা ভাইরাস দিয়ে জোস্টার, আমাদের ফ্রেন্ডটার জন্য মানে এই ভাইরাসটা অনেক জোস। ঠিক আছে, তাহলে ভ্যারিসেলা জোস্টার, জোস একটা ভাইরাস দিয়ে হবে কি চিকেন পক্স, জলবসন্ত। বাকি সব আমি দাগাই দিছি, যা যা তখন পড়াইছি, দেখো হারপিস সিমপ্লেক্স ক্যাপাসিস সারকোমা এগুলাই আছে। এবার এখানে আরেকটু বলি, ভাইরাস জনিত রোগের কথা বলা হয়েছে, প্রাণীর দুইটা রোগ এবং উদ্ভিদের রোগ। তো প্রাণীর রোগের মধ্যে একটা আছে ভাইরাল হেপাটাইটিস, আর একটার মধ্যে হলো তোমার ডেঙ্গু। হ্যাঁ, সো হেপাটাইটিস এর বি সি এখানে অনেক আলোচনা আছে। দেখো হেপাটাইটিস বি একটা ডিএনএ ভাইরাস, আমি কিন্তু এখানে পড়াই দিছি হেপাটাইটিস বি একটা ডিএনএ ভাইরাস ছিল। ওকে, আমরা যখন অ্যাডমিশনে ক্লাসগুলো করি তখন আমরা এই ধরনের ছক পুরাটা পড়াই। হ্যাঁ, তারপরে ধরো তুমি যেহেতু ডাক্তার হবা, তাহলে কোনো রোগ যদি তোমার বইয়ে থাকে অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়তে হয়, কোনো রোগের লক্ষণ পড়তে হয়, তার ট্রিটমেন্ট পড়তে হয়, সবই কিন্তু পড়তে হয়, কোনো ভ্যাকসিন থাকলে সেগুলো পড়তে হয়। তো এই জিনিসগুলো সব আমরা অ্যাডমিশনের ক্লাসে কিন্তু সুন্দর মতো পড়াই দিই। বুঝতে পারছি? সো তোমার বইয়ে যেখানে মানুষের রোগ উল্লেখ থাকবে সেই জিনিসগুলো স্কিপ করা যাবে না। আমি যা যা দেখাই দিছি, দাগাই দিছি, এগুলা পড়লেই হবে, এর বাইরে কিচ্ছু লাগবে না। ঠিক আছে? আচ্ছা, ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এখানে একটা বইয়ে ভুল আছে, এই জিনিসটা দেখানোর জন্য আমি তোমাদেরকে এই পার্টটাই একটু থাকতে বলতেছি। সেটা হলো তুমি যদি খেয়াল করো নতুন এডিশনের বই, এখানে লেখা আছে ডেঙ্গু একটা একসূত্রক ডিএনএ ভাইরাস, একসূত্রক ডিএনএ ভাইরাস। কিন্তু এই আবুল হাসান স্যারের বইয়ে একটু আগেই আমরা পড়ছি ডিএনএ ভাইরাসের মধ্যে কিন্তু ডেঙ্গু ছিল না। ডিএনএ হলো কি, মানে সরি, ডেঙ্গু হলো কি একটা আরএনএ ভাইরাস, রাইট? দ্যাটস ওয়াই সবাই একটু কারেকশন করে নাও, এটা কিন্তু ভুল আসছে নতুন এডিশনের বইয়ে, আগের এডিশনে ঠিকই ছিল যে ডেঙ্গু ভাইরাস কি একটা আরএনএ ভাইরাস। তোমাদের বইয়ে কি আছে আমাকে একটু কমেন্টে জানাও তো, যারা ক্লাস দেখতেছে একটু জানাও প্লিজ। আরএনএ ভাইরাস না ডিএনএ ভাইরাস তোমার বইয়ে কি আছে এটা একটু আমাকে জানাও। তাহলে ডেঙ্গুর মধ্যেও কিন্তু এরকম কিছু কিছু জিনিস আছে, যে কখন তোমার ব্লিডিং শুরু হয়, ডেঙ্গুতে কেন মানুষ মারা যায়, যেহেতু এখন এটা ডেঙ্গু সিজন, তোমাকে কিন্তু এটা পড়তে হবে। ওকে, তোমাদের বইয়ে কি আছে আমাকে একটু জানাও তো। আরএনএ আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আরএনএটাই কারেক্টেড, হ্যাঁ, এটা কিন্তু ডিএনএ আসছে নতুন এডিশনে, আই এম শিওর এটা ভুল করে আসছে। তো এটা কিন্তু আমরা অ্যাভয়েড করব। ওকে, তাহলে দেখো এই যে সাধারণ ডেঙ্গু জ্বর, হেমোরেজিক ডেঙ্গু জ্বর, ডেঙ্গু শক সিনড্রোম, মানুষ মারা যায় কখন? এই হেমোরেজিক ডেঙ্গু জ্বরেও কিছু মানুষ মারা যায় যদি প্রপারলি ট্রিটেড না হয়, আর ডেঙ্গু শক সিনড্রোমেও কিন্তু মানুষ মারা যেতে পারে। আচ্ছা, ডেঙ্গু টেস্ট করাইছো যারা, তারা কি জানো কি কি ব্লাড টেস্ট দেওয়া হয়? তোমাদের বইতে ঠিক আছে, হ্যাঁ, যাদের আগের এডিশনের বই তাদের ঠিক আছে, নতুন এডিশনে ভুল চলে আসছে। নর্মালি নতুন এডিশনে ঠিক ঠিক থাকে। আচ্ছা, এটা একটু আমাকে বলো তো, যে তোমরা যারা ডেঙ্গু টেস্ট করছো কখনো না কখনো, ডেঙ্গুর জন্য যে ব্লাড টেস্ট করছো, কি কি টেস্ট করছো কখনো খেয়াল করে দেখছো? আজকে থেকে যে টেস্টই করতে দেখ ডাক্তার, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, ডেঙ্গুর জন্য আমরা ডক্টররা তিনটা টেস্ট সাজেস্ট করি। তিনটা না, আসলে চারটা করি, দেখাচ্ছি। একটা হলো NS1 অ্যান্টিজেন, আরেকটা আছে IgM, আরেকটা আছে IgG, আরেকটা আছে সিবিসি, দেই সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসি তে কি দেখি? প্লাটিলেট বা অনুচক্রিকা। ডেঙ্গুতে যেহেতু সারা দেহে রক্তক্ষরণ শুরু হয়, এই জন্য প্লাটিলেটের পরিমাণ কমতে থাকে।
ঠিক আছে, কমতে থাকে। সো ডেঙ্গু রোগের মারা যাওয়ার এটাও অনেক বড় কারণ, প্লাটিলেট কমে। সো এই টেস্টগুলো আমরা দেই, তোমরা একটু লিখে নিতে পারো। NS1, IgM, IgG, শুনছো না এগুলো? না শুনে থাকলেও দেখবা, মানে এখন থেকে ডাক্তার যে টেস্ট দেখ সেটা আগে একটু নিজে দেখে নিবে। তুমি যেহেতু ডাক্তার হবে তোমার তো এগুলো জানা উচিত। আরেকটা দেয় CBC, CBC তে প্লাটিলেট কাউন্ট। সো নর্মালি NS1 আমরা 3 দিনের মধ্যে করতে বলি, জ্বর আসার 3 দিনের মধ্যে। এরপরে হলো IgM, IgG। সো ডেঙ্গু যখন কারো হয় তখন রোগীর রক্তে IgM এর পরিমাণ বেশি থাকে। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এই জন্য এটা দেখাইছে। ডেঙ্গু যদি কারোর হয় তাহলে তার দেহে IgM এই যে অ্যান্টিবডি এটার পরিমাণ বেশি থাকে এবং প্লাটিলেট কম থাকে। লিখছি আমরা সবাই, এগুলাতে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল। ওকে, ভেরি গুড, তোমরা অনেক ভালো। এতক্ষণ ক্লাস নিচ্ছি, কেউ বিরক্ত হও নাই। ওকে, তাহলে এই পরীক্ষাগুলো আমরা করি। সেরোলজি মানে হলো ব্লাডের পরীক্ষা, হ্যাঁ, ব্লাডের পরীক্ষাকে বলা হয় সেরোলজি। আচ্ছা, তো ডেঙ্গু রোগীকে আমরা কখনোই অ্যাসপিরিন দিব না, দিলে তার রক্তক্ষরণ আরো বেড়ে যাবে, রোগীটা তাড়াতাড়ি মারা যাবে। আমাদের ডাক্তার হিসেবে দায়িত্ব রোগীকে বাঁচানো, মেরে ফেলা না, রাইট? সেই জন্য আমরা কখনোই ডেঙ্গু রোগীকে অ্যাসপিরিন দিব না, আমরা প্যারাসিটামল দিব। আচ্ছা, জ্বর কমানোর জন্য। এই যে দুইটা লাইন, এই দুইটা নতুন আসছে নতুন এডিশনের বই। সেটা কি? একটা নতুন ডেঙ্গুর টিকা আবিষ্কার হয়েছে, কিউডেঙ্গা। হোয়াট এ নেম, কাম অন। ডেঙ্গুর টিকার নাম কি? কিউডেঙ্গা, কারণ এটা হলো জাপানে আবিষ্কার হয়েছে। ঠিক আছে, এটা কাদের দেওয়া যাবে? 6 থেকে 16 বছর বয়সে একটা টিকা দেওয়া যাবে, আর এটার অনুমোদনও পেয়ে গেছে, এই জন্য এটা দেওয়া হয়েছে। তাহলে তোমরা যাদের বইয়ে নাই তারা পিডিএফটা দেখে একটু লিখে নিও, কিউডেঙ্গা। হ্যাঁ, ডেঙ্গু রোগীর টিকা কি? ডেঙ্গু রোগীর টিকা না, ডেঙ্গু যাতে না হয় সেটার টিকা হলো কিউডেঙ্গা। এটাও একটু নতুন আসছে, দেখো যে আমরা যে ডেঙ্গু মশা মারি, এই যে যে দেখো যে দেয় তোমাদের এলাকায়, গ্যাস দেয় মাঝে মধ্যে না? হ্যাঁ, কেমন বাজে গন্ধ, মানে শ্বাস নেওয়া যায় না আসলে বাজে গন্ধ থেকে, মোস্ট ইম্পর্টেন্ট। সো এটা দিয়ে তো তুমি লার্ভা মারতে পারো, মশা মারতে পারো। এটার থেকেও আধুনিক একটা জিনিস আসছে, BTI, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ইসরায়েলিস। তো ইসরায়েল দিয়ে মনে রাখবে, ইসরায়েল দিয়ে আসছে, এটা একটা সক্রিয় লার্ভিসাইড। এটা স্প্রে করলে ডেঙ্গুর লার্ভা মরে যায় এবং একবার প্রয়োগ করলে 2 সপ্তাহ পর্যন্ত এটা কার্যকরী থাকে। তাহলে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, যা কিছু নতুন নতুন আসছে সেগুলো আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। এটাও কিন্তু নতুন আসছে, নতুন এডিশন। তাহলে আমরা শুধুমাত্র ভাইরাসেই দেখলাম এতগুলা চেঞ্জ চলে আসছে, রাইট? ওকে, তাহলে বুঝলাম ডেঙ্গু নিয়ে আমরা এই পড়বো। আর উদ্ভিদের ক্ষেত্রে এই যে যা দাগাই দিচ্ছে এটা তো ইম্পর্টেন্ট না, জাস্ট একবার দেখলেই হবে। আমরা এইটা দিয়ে আজকে ক্লাসটা আমরা শেষ করব। দেখো, ভাইরাস এবং মানুষের ক্যান্সার, এই যে ক্যান্সার গুলো আমরা সব পড়ে ফেলছি, এটা 100 দিয়ে রাখো। আমরা যখন আরো ক্লাস নিব আমরা ডিটেলসে এই জিনিসটা পড়বো। ঠিক আছে, এটা তোমাদের লাগবে। এটার মধ্যে তোমরা 3টা জানো আর বাকি 2 আর 3 নতুন মুখস্থ করতে হবে। আর এতটুকু নতুন আসছে যে ট্রান্সডাকশন কি। ট্রান্সডাকশন কিছুই না, একটা কোষে ভাইরাল ভেক্টর ব্যবহার করে নতুন একটা জেনেটিক বস্তু প্রবেশ করানো। ঠিক আছে, এটা ওই যে আমরা যখন জীব প্রযুক্তি পড়বো তখন আরো ভালো করে পড়বো। ওকে, তাহলে এই ট্রান্সডাকশনটা কেন ইম্পর্টেন্ট? আমাদের ইনসুলিন উৎপন্ন করার জন্য, মানুষের ইনসুলিন উৎপন্ন করার জন্য। তাহলে এই ছিল আজকের মোটামুটি পড়া আমাদের। এখন আমরা একটু প্রশ্নগুলো দেখি আমরা পারি কিনা, যদি পারি তার মানে আমরা আজকের পড়া পারছি। ঠিক আছে, পেইড ব্যাচে কবে থেকে ক্লাস শুরু হবে? 15ই সেপ্টেম্বর থেকে। ওকে, আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স পেইড ব্যাচ যেটা, সেটা কিন্তু 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, সো আমরা এই যে মেডিটনিকের পিডিএফ দেখতেছি, যারা ওই কোর্সে ভর্তি হবে তারা কিন্তু 5 সেট মেডিটনিকও পেয়ে যাবে। কেমন? 5 সেট মেডিটনিক বাসায় হোম ডেলিভারি পেয়ে যাবে। আমরা একটু 5 মিনিটের মধ্যে এগুলো দ্রুত শেষ করে ফেলি। ডেঙ্গু ভাইরাস বিষয়ে কোনটি সঠিক? তোমরা বলো, এই অপশনগুলো দেখে উত্তর বলো দ্রুত। ডেঙ্গু কি একটা ডিএনএ ভাইরাস? না, ডেঙ্গু একটা আরএনএ ভাইরাস। এটা একটা রাইনো ভাইরাস না, এটা একটা ফ্ল্যাভি ভাইরাস। আচ্ছা, অপশন সি তে আছে আক্রান্ত ব্যক্তির রক্তে IgM বেশি পাওয়া যায়। অপশন ডি তে আছে শুধুমাত্র এডিস ইজিপ্টি দিয়ে এটা রোগ হয়। শুধুমাত্র এডিস ইজিপ্টি দিয়ে হয় না, তাই না? এডিস ইজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস দুইটা দিয়ে হয়। তাহলে আমাকে উত্তর বলো তো, এটা কি হবে? একটু দ্রুত আমাকে উত্তর বলো তো। শ্রাবণী বলেছো সি, অপশন সি হবে। বাকিরা কি বলো? তারমিন বলেছো অপশন সি। এক্স্যাক্টলি, অপশন সি হবে। কেন? কারণ এই যে IgM বেশি থাকে, আমরা পড়ছি না এটা? এই 3টা তো না, তার মানে তুমি যখন প্রশ্ন অ্যানালাইসিস করবে এরকম ক্রস ক্রস দিয়ে বের করে ফেলতে পারবা। এটা বলো, নিচের কোন ভাইরাসটি বহিস্থ আবরণ নাই? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, টোবাকো মোজাইক, হারপিস। আমরা কি কি শিখছিলাম বহিস্থ আবরণের মধ্যে? মনে আছে? আমি একটু বইটা দেখাই।
তাহলে তোমাদের মনে থাকবে। আমরা বহিস্থ আবরণের মধ্যে অনেকগুলো ভাইরাস পড়ছিলাম, তার মধ্যে মেইন কোনটা ছিল? বলছিলাম এই 3টা নাম মনে রাখতে হবে। বলো 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 বলো, দ্রুত বলো, আমাদের এমনিতেই পড়া অনেক টাইম হয়ে গেছে। ওকে, সো বহিস্থ আবরণ বিশিষ্ট ভাইরাস এই যে ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি। তাহলে আমাদের এখানে আসো তো, দেখো তো মানে কি আছে। ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি। তাহলে কোনটার বহিস্থ আবরণ নাই বলো? কোনটার বহিস্থ আবরণ নাই? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে আমাদের টিএমভি, টিএমভি হবে কারেক্ট অ্যান্সার। নিচের কোনটা ডিএনএ ভাইরাস? নিচের কোনটা ডিএনএ ভাইরাস? ডেঙ্গু, চিকনগুনিয়া, হেপাটাইটিস বি, টোবাকো মোজাইক। আমরা পড়ছি, তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো। সাথে আমরা হেপাটাইটিস বিও পড়ছিলাম, বাকি সব আরএনএ ভাইরাস। তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট অ্যান্সার, তাই তো? অপশন ডি উইল বি দা কারেক্ট অ্যান্সার। এক্সিলেন্ট। তাহলে আমরা 9 নাম্বারটা প্রশ্ন একটু দেখে আমরা বাকিগুলো পারবো। আমরা 9 নাম্বারটা একটু দেখি। নিচের কোন ভাইরাসটা ঘনক্ষেত্রাকার? এটাও বলছিলাম ভ্যাকেশনে ঘন ঘন হাঁপানি হয়, রাইট? তাহলে উদাহরণ দেখো, আমরা যা পড়ছি সেখান থেকেই পারবো। অপশন এ উইল বি দা কারেক্ট অ্যান্সার, রাইট? পারবো তো আমরা? এক্সিলেন্ট। তাহলে আমরা বুঝলাম যে পড়তে হয় কিভাবে। আমরা অণুজীবের ভাইরাস অংশটা দিয়ে পার্টিকুলারলি বুঝতে চেষ্টা করলাম যে কিভাবে পড়তে হয়। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার স্পেসিফিক্যালি ফর বোটানি আমরা পড়বো। মেইন বই পড়ার আগে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবো, আমরা মেডিটনিকের হেল্প নিতে পারি। এছাড়াও আমরা যে কোনো বই, আমরা যে কোনো কোশ্চেন ব্যাংকের হেল্প নিতে পারি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করব। এরপর পুরো চ্যাপ্টারটা পড়বো। চ্যাপ্টার পড়ার পরে আমরা কি করব? সেখান থেকে সামারি করব নিজের মতো করে, এবং অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করব। তাহলে আজকে ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে কাইন্ডলি জানাই দাও যে কেমন লাগলো আজকে ক্লাসটা। আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি যে কিভাবে পড়বা সবাই, রাইট? ওকে, হ্যাঁ তোমরা অনেকেই সঠিক উত্তর দেখে দিছো। থ্যাংক ইউ সো মাচ। সো যারা আজকে ক্লাসে অ্যাটেন্টিভ ছিলা তারা কিন্তু তোমরা মানে পারবা আশা করতেছি আমি এই অনুজীবী অংশটা। আর ক্লাসের ক্লাস নোটটা তোমরা আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন নামে একটা গ্রুপ আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন, ঠিক আছে? এই গ্রুপে তোমরা নোট পোস্ট করতে পারো, অথবা মেডিকেল প্লাস বাই অ্যাডমিশন এক্স। তোমরা জানো এই বছর মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স এই দুইটা প্ল্যাটফর্ম কোলাবোরেশন করে তোমাদের কোর্স নামাচ্ছি এবং মেডিকেল অ্যাডমিশন অ্যাসপিরেন্টের গাইড করছি। তো আমাদের এই দুইটা গ্রুপের তুমি দুইটাতেও পোস্ট করতে পারো, যে কোনো একটাও পোস্ট করতে পারো, ঠিক আছে? ক্লাস নোট পোস্ট করে দিবা, বাকিদেরও হেল্প হবে। তোমারও নোটে কোনো ভুল আছে কিনা এটা কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, সো সবাই আশা করি বুঝতে পারছি আমরা। থ্যাংক ইউ সো মাচ। সাদিকা বলেছে ক্লাস ভালো লেগেছে, শ্রাবণী বলেছে ভালো লেগেছে, মানিষা বলেছে ভালো লেগেছে, জোশ ছিল ক্লাসটা, তানহা বলেছে, হৃদয় বলেছে ভালো বুঝেছি, অন্তরা বলেছে অনেক ভালো লাগলো ক্লাসটা, লিয়া মনে বলেছো পুরোটা টাইম ছিল ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এতটুকু হেল্প হয়েছে এটা জেনে আমার অনেক বেশি ভালো লাগলো। অবশ্যই আগামীকাল এবং তার পরের দিন ক্লাসেও জয়েন করবা। তো সবাই ভালো থাকো এবং নিজেকে সুস্থ রাখো। একটু পড়াশোনার হ্যাবিটটা ব্যাক করো, তারপরে মেইন অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দাও। সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।